আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছি? আশা করছি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা পেছনে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক না স্যার? স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওরে বাবা রে বাবা, অনেক ভাইটাল একটা টপিক। তবে আপনারা তো আবার কি করেন, বাজারের ওই যে দুই চারটে এমসিকিউ সলভ ক্লাস বেশি পছন্দ করেন। ভাই আমরা একটু এমসিকিউ সলভ থেকে বের হয়ে আসছি, আমরা আসলে বেসিকে বিশ্বাসী। কারণ আপনার যদি বেসিক স্ট্রং না হয় তাহলে ওই এমসিকিউ সলভ দিয়ে আসলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না। বেসিক প্লাস এমসিকিউ দুটোই আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু এমসিকিউ সলভ উপরে 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 একটা দুইটা করে, ওটা তো আপনি বাসায়ও পড়তে পারেন, রিডিং করতে পারেন, ব্যাখ্যা দেখে পড়তে পারেন। একটা বেসিক ক্লাস করেন, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা যদি আপনি একটা ক্লাসে পুরো শেষ করতে পারেন, এটা আপনার পার্মানেন্টলি সলিউশন চলে আসলো। সো পার্মানেন্টলি আপনারা যারা ইংলিশের ভীতি দূর করতে চাচ্ছেন, আমি মনে করি বেসিক ক্লাসের বাইরে এমসিকিউ সলভ ক্লাস থেকে একটু বের হয়ে এসে বেসিকের দিকে একটু মনোযোগ দিতে হবে এবং বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকেও একটু সচেতন করে দিতে হবে। কারণ ওই এমসিকিউ সলভের দিন শেষ, বেসিকের বাংলাদেশ। বেসিক দিয়ে সুন্দরভাবে নিজেকে কি করতে হবে, তৈরি করতে হবে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা ইতোমধ্যে আমরা আমাদের এই লাইভে যুক্ত হয়েছে, আমি সবাইকে জাস্ট আজকে রিকোয়েস্ট করব, আজকে লাইভটা অনেক বেশি অ্যামেজিং এবং অনেক বেশি ইনফরমেটিভ হবে। কারণ আমরা হাবিব স্যারকে সবাই চিনি, স্যারের ক্লাস অসাধারণ এবং যেভাবে নিখুঁতভাবে ধরে ধরে স্যার পড়ান, এটা আসলে আনবিলিভেবল। সো আমি জাস্ট আপনাদেরকে বলবো পুরো ক্লাসটা করতে হবে এবং যারা অলরেডি যুক্ত হয়েছেন, আমি নিজেও শেয়ার করতেছি, আপনারা একটু শেয়ার করে দিবেন। আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। আমি একটু দেখতে চাই যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমাদের এই সেশনে আপনারা আজকে অংশগ্রহণ করেছেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি দেখতে চাই যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আপনারা অংশগ্রহণ করেছেন, একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিবেন। একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিতে হবে, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু শেয়ার করে দিব, শেয়ার করে দিব, শেয়ার করে দিব, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, সেটা হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র এমসিকিউ সলভের উপর বেশি ফোকাস দেন, আপনি শুধু সময় নষ্ট করবেন কিন্তু কিছু ভালোভাবে শিখতে পারবেন না। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাকে দেখা দরকার, কিন্তু টপিক বেস দেখলে সেটা আপনার বেশি ইনফরমেটিভ মনে হবে এবং বেশি আপনার মনে থাকবে এবং আজীবনের জন্য আপনার একটা জায়গা সলিউশনে চলে আসবে বা পার্মানেন্টলি আপনি একটা সলিউশন পেয়ে যাবেন। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ হওয়ার কারণেই আসলে আমরা পুরো বাংলাদেশের স্টুডেন্টদেরকে করার একটা সুযোগ করে দিয়েছি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটাকে একটু শেয়ার করে দিতে এবং বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি অবশ্যই আমরা একটু মেনশন করে জানিয়ে দিব বা মানে কমেন্টে জানিয়ে দিব। আমরা একটু সবাই কমেন্টে জানিয়ে দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি। একটু ঝটপট 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 কমেন্ট করব। আমার কলিজার ভাই কলিজার বোনেরা অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সো সবাই একটু কমেন্টে জানিয়ে দেই যে আসলে আমরা বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি। আমি দেখতে পাচ্ছি, আমি একটু কমেন্ট পড়ি, দেখি কারা কারা কোন জায়গা থেকে অংশগ্রহণ করলেন। আচ্ছা স্যার, আজকের এই টপিকটা কি অনেক গুরুত্বপূর্ণ না? আজকের টপিকটা আসলে এত বেশি গুরুত্বপূর্ণ, এখানে একটা টপিক আমরা নাম দিয়েছি একটা, বাট টপিক কিন্তু স্যার এখানে একটা না, এখানে কয়েকটা টপিকের সংমিশ্রণ। ও আচ্ছা, তার মানে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, শুধু সাবজেক্ট আর ভার্বকে তো আছেই, সাবজেক্ট আলাদা করে অনেকে আপনারা দেখবেন বিভিন্ন সময় অনেকে জেন্ডার, নাম্বার, পার্সন যেগুলো সাবজেক্টের অংশ এটা পড়া হয়। আবার ভার্বের ক্ষেত্রে গিয়ে ভার্ব এবং ইটস ক্লাসিফিকেশন, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোও এর মধ্যে আছে। পাশাপাশি আদার্স আরো কিছু বিষয়ের মধ্যে যুক্ত আছে। তার মানে আজকের টপিকটা অনেক বেশি ইনফরমেটিভ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো যাদের আসলে মানে ধৈর্য শক্তি আছে তাদেরকেই আমি শুধু যুক্ত হইতে বলবো, কারণ অনেক অধৈর্য মানুষ রয়েছেন যারা শুধুমাত্র উপরে 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 মানে খালি মজা দেখতে চান। আসলে মজা দিয়ে কোনো কিছু শেখা যায় না, মজার সাথে আপনাকে ইনফরমেশন জানতে হবে, প্রচুর ইনফরমেশন জানতে হবে, বেসিক স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং করা ছাড়া আপনি কিন্তু কখনোই পরীক্ষা ভালো করতে পারবেন না। সো আজকের ক্লাসটা যারা আমরা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবো, এই সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আজকে একজনকে, শুধুমাত্র শেয়ারকারী একজন, আজকে আমাদের নিবন্ধনের কোর্স একদম ফ্রি পাবেন। জোয়ের ভাই আজকে সর্বোচ্চ শেয়ারকারীকে নিবন্ধনের একটা কোর্স ফ্রি করে দিবেন। অর্থাৎ যারা আজকের আমাদের এই ক্লাসটার সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন তাদেরকে আমরা আমাদের নিবন্ধনের যে কোর্স রয়েছে, এই নিবন্ধনের কোর্সটা একদমই উন্মুক্ত করে দিব এবং একদমই মানে ফ্রি করে দিব। অর্থাৎ আপনাকে 1 টাকা নিবন্ধনের কোর্সে যুক্ত হওয়ার জন্য পে করার কোনো প্রয়োজন হবে না। আর বেসিক ক্লাসে একটু স্টুডেন্ট কমই থাকে আমরা জানি, যদি আজকে একটা এমসিকিউ সলভ ক্লাস হইতো তাইলে 800 আমরা এমসিকিউ আজকে রাখছি, আজকে যতগুলা প্রত্যেকটা রুলের উপরে, প্রত্যেকটা টপিকের উপরে বলা যায় একটা করে এমসিকিউ বাছাই করে করে। তাইলে দেখছেন
এমসিকিউ সমাধান পাবেন, কিন্তু আগে বেসিক শিখবেন। হ্যাঁ, মানে বেসিকের সাথে এমসিকিউ, নট শুধু এমসিকিউ। শুধু এটা এরকম না যে স্যার প্রিভিয়াস এই পরীক্ষার সলিউশন ওই পরীক্ষার, এরকম না। এখানে টোটাল এই রিলেটেড যতগুলো রুল আছে সেখান থেকে এমসিকিউ গুলা বাছাই করা হয়েছে, এবং টপিক প্লাস এমসিকিউ, টপিক প্লাস এমসিকিউ এইভাবে করে আমরা কমপ্লিট করব। মাশাআল্লাহ, এটা তার মানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের এই সেশনটাকে। So, আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আমি আর ডিলে করতেছি না, আমি স্যারকে জাস্ট ক্লাসটা শুরু করতে বলবো। আর এর আগে সবাই একটু শেয়ার করে দেই, আর সর্বোচ্চ শেয়ারকারীকে আমি আবারও বলতেছি, একজন আপনারা নিবন্ধনের পুরো কোর্সটা একদম ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সো স্যার ঠিক আছে, শুরু করে দেন। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, তো সবাই যারা আছেন আমাদের সঙ্গে সকলে অসংখ্য ধন্যবাদ আবারও। আর যদি কোনো ধরনের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমি যে টপিকে আলোচনা করছি এই টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো বই থেকে যদি আপনার থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্নগুলো করবেন। সেটা যে কোনো প্রশ্ন হতে পারে, এমন না যে এর বাহিরে যাওয়া যাবে না, ঠিক আছে? তো আমরা শুরু করি আমাদের আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। প্রথমে আমরা একটা এমসিকিউ রেখেছি, আমি তারপরে সেগুলোর রুলস গুলো আসতেছি, দেখা যাক। আপনারা একটু, আচ্ছা, তো প্রথমে আমরা এখানে একটা সবচেয়ে ভেরি ফার্স্ট যেই প্রশ্নটা এখানে দেওয়া আছে, আমি এখানে যদি আপনাদেরকে একটু বলি, এখানে বলা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট যেটা রিফার্স টু দ্যাশ। এই প্রশ্নটা 33তম বিসিএস আসছে, দেখেন। আর এই প্রশ্নটাকে অনেকে ইগনোর করে যে স্যার এই ধরনের প্রশ্ন যে আসবে, অনেকে এটা ভাবতেই পারে না, কারণ এইটা হচ্ছে সরাসরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন বিষয়গুলা নিয়ে আলোচনা করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা কি, সাবজেক্ট আর ভার্ব এরকম হয়তো বা মনে হইতে পারে, বাট সাবজেক্ট হতে পারে কি কি, এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, আমি আচ্ছা একটু দেখাই। প্রথমেই আপনি দেখেন একটা সেন্টেন্সে যখন আমরা সাবজেক্ট হতে বা সাবজেক্ট কিভাবে আলোচনা করতেছে, সাবজেক্ট হতে পারে কে, সাবজেক্ট হতে পারে কে, এই প্রশ্নটার আগে একটা রুল আপনার মনে আছে ছোটবেলা থেকে, সেটা হচ্ছে পড়তেন এভাবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। এই টাইপের একটা কথা আমরা একদম শুরু থেকে, একবারে বলা যায় 9-10 থেকে পড়ে আসছি। তো কথাটা ছিল কি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার বলতেছি, কি বলতাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে সেই কথাটা আছে, দেখেন লেখা, নাম্বার এবং কি পারসন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে বিষয়টা নিয়ে কাজ করে সেটা হচ্ছে মূলত নাম্বার এবং পারসন। যদি আপনার মনে হয়, এটা কিন্তু অনেকটা মুখস্থ টাইপের প্রশ্ন, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন বিষয়গুলো নিয়ে কাজ করে, নাম্বার এবং পারসন, যেটাকে বলছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই দুইটা কথা ওখানে উল্লেখ আছে। যদি আপনার মনে হয় এরকম গ উত্তর করেন না, যারা গ সি এগুলা উত্তর করেন, এগুলা করার থেকে ভালো হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে এভাবে পুরাটা লিখবেন যে নাম্বার এন্ড পারসন। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন দুইটা বিষয় নিয়ে কাজ করে আমরা প্রথমেই দেখলাম, সেটা হচ্ছে নাম্বার, অর্থাৎ আপনার সাবজেক্ট কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, আবার ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন, এর উপর ভিত্তি করে আমরা ভার্ব ব্যবহার করি। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন, নাম্বার এবং পারসন নিয়ে কাজ করে। এটা মুখস্থ টাইপের প্রশ্ন, অনেকটা এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ মানে আমরা অনেকে মাল্টিপল চয়েস কোশ্চেন বলি, মুখস্থ টাইপের প্রশ্ন। এবার আসি রুলের ব্যাপারটায়। প্রথমে বলছে দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল এ গ্রেট ফেভারিট। এখন ধরেন এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। প্রথমত হচ্ছে স্যার দ্য অ্যারাবিয়ান নাইটস, যেটাকে আপনারা আলিফ লায়লা নামে চিনেন, এটার বাংলা হচ্ছে আলিফ লায়লা। তো অ্যারাবিয়ান নাইটস এর সাথে এস আছে, নরমালি আমরা এস দেখলে মনে করি এটা মনে হয় প্লুরাল, বাট কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে দেখতে প্লুরাল মনে হলেও সেগুলো আদতেও সিঙ্গুলার, কারণ দ্য অ্যারাবিয়ান নাইটস এখানে একটা গল্পের বা স্টোরির নাম। তাহলে দ্য অ্যারাবিয়ান নাইটস যেহেতু সিঙ্গুলার, এটা কিন্তু দেখেন 26তম বিসিএস আসছে, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালকে আসছে, আরো অনেক জায়গায় আসছে, বাট সবগুলো এখানে লেখা সম্ভব হয়নি। তাহলে বিষয়টা হচ্ছে এটা কি স্যার, সিঙ্গুলার। আর যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে এর সঙ্গে ভার্ব যেটা হবে সেটাও সিঙ্গুলার হবে। আরেকটা কথা বলি নেই, এখানে নাউন যেটা আর কি, নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে নাউন হয় প্লুরাল। ওকে, নাউন হয় প্লুরাল। আর যদি ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে কিন্তু উল্টা কাজ, ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। এই জন্য আপনারা দেখবেন ডু এর সঙ্গে ইএস যুক্ত করে আমরা ডাস করি, ডুটা প্লুরাল বাট ডাজ এটা সিঙ্গুলার। ইজ এর সাথে এস আছে মানে এটা সিঙ্গুলার, হ্যাজ এর সাথে এস আছে মানে এটা সিঙ্গুলার। অর্থাৎ যে সকল ভার্বের সাথে এস থাকে অথবা আমরা এস যোগ করি তখন এগুলা সিঙ্গুলার হয়। তো এখানে যেটাই বলছে দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল এ গ্রেট ফেভারিট। এখন দেখেন এই জায়গাটায় প্রশ্ন হচ্ছে, প্রথমত স্যার যেহেতু এটা সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, মানে এস যুক্ত একটা, তো এস যুক্ত গুলা ছাড়া বাদ দিয়ে দেন আগে। এবার এখানে প্রশ্ন হচ্ছে স্যার হ্যাজ দিব নাকি ইজ দিব। এখন ইজ আর হ্যাজ এর পার্থক্যটা দেখেন, ইজ মানে হচ্ছে হয়, এখন অ্যারাবিয়ান নাইট
হয়, যদি আমরা এভাবে ধরি, আর হ্যাজ মানে হচ্ছে আছে। এখন স্টিল এ গ্রেট ফেভারিট, ফেভারিট মানে হচ্ছে মূলত যেটা বলি জনপ্রিয়তা, এখানে ফেভারিট মানে হচ্ছে জনপ্রিয়তা। এখন কেউ বলবে না যে স্যার জনপ্রিয়তা, যেটাকে বললাম যে কেউ এটাকে জনপ্রিয়তা বলবে না, হয় দিলে সাথে হয়তো জনপ্রিয়, আর জনপ্রিয়র সাথে কখনো এরকম এ গ্রেট লেখা থাকবে না যে একটা বিখ্যাত জনপ্রিয়। জনপ্রিয়তা আছে কথাটা এমন, আর আছে যে জিনিসটা, এই থাকার ইংলিশটাকে আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যারা ইজ করেছেন উত্তরটাকে কেটে দিয়েন, কি দিব এটা, হ্যাজ। দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাজ স্টিল এ গ্রেট ফেভারিট। ওকে, আবার বলছি এখানে অনেকেই ইজ করছেন, ঠিক আছে, অনেকেই ইজ করছেন, ইজটা ঠিক করে হ্যাজ করে নেন। কি বলছি, কন্টিনিউয়াস টেন্সের স্টিল, এগুলো আমাদের বানানো গল্প। ওগুলার সাথে দেখবেন লেখা থাকে সামটাইমস, অলওয়েজ, নেভার, এগুলা থাকলে পারফেক্ট টেন্স, নাও, এট দিস মোমেন্ট, স্টিল, এগুলা থাকলে কন্টিনিউয়াস। সাধারণত লেখা আছে শুরুতে, হ্যাঁ দেখবেন শুরুতে লেখা আছে কি সাধারণত, আর এগুলো অসাধারণত। তাহলে আসলে ওইটা আমাদেরকে জাস্ট বোঝানো। আমি যদি কোনো কারণে বলি যে নাও মানে এখন, কেউ যদি কোনো কারণে বলে যে এখন আমি পড়তেছি, খালি কি কন্টিনিউয়াসই বলবে? কেউ বলতে পারে না যে এখন আমি রওনা হব, তখনই তো এটা ফিউচারে চলে যাবে। বাট ওইগুলো ব্যবহার করি না এখনো, তাই ওভাবে আসে না। ওকে, তাহলে এখানে মূলত একটা বিরাট জনপ্রিয়তা আছে অ্যারাবিয়ান নাইটস এর, এখনো সেই বিষয়টা বুঝাইছে। তাহলে ভুল করছিলেন যারা, একটু ঠিক করে নেন, এটা কি হবে, হ্যাজ। এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে অর্থ না বোঝা। এই অর্থ না বুঝলে তখন এখানে হবে, ঠিক আছে ভুলটা। পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি আমি, অ্যারাবিয়ান নাইটস এর সাথে আমি আরো দুই একটা প্রশ্ন যোগ করে দিই যেগুলো আসছিল, যেহেতু এটা আসছিল। অ্যারাবিয়ান নাইটস এর সাথে আরেকটা ছিল এরকম করে, গালিভার্স ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলস, এটা ডাবল এল। এই গালিভার্স ট্রাভেলসটাও অ্যারাবিয়ান নাইটস এর মতো একটা বিখ্যাত উপন্যাস, একটা উপন্যাস, বাট শেষে এস আছে। এটা আসছিল, একবার অ্যারাবিয়ান নাইটস আসে আর একবার গালিভার্স ট্রাভেলস আসে, মানে ঘুরে ঘুরে আসে দুইবার, দুইটা ভিন্ন ভিন্ন সময়। তাহলে এগুলা মূলত সিঙ্গুলার, সবগুলা দেখতে এস থাকলেও প্লুরাল নয়। পরের প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা অনেক জনপ্রিয় একটা প্রশ্ন, সেখানে হচ্ছে সুইট দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আগে আপনারা অনলাইনে যারা আছেন তারা একটু এটার উত্তরটা করেন, কি মনে হয়, সুইট দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইট জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আপনারা উত্তর করতে করতে আমি রুলটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেয়ার অথবা, আচ্ছা একটু পাশে লিখি, যে দেয়ার অথবা অ্যাডজেক্টিভ। এই দেয়ার বা অ্যাডজেক্টিভ যদি কখনো সাবজেক্ট হয়, এখানে যদি কখনো এরা সাবজেক্টের জায়গা থাকে, সাবজেক্ট হয় না মানে সাবজেক্টের জায়গা যদি এরা থাকে, তাহলে এখানে যে ভার্বটা বসবে, এই ভার্বটা সর্বদা ভার্বের পরবর্তীতে যে পার্সন থাকবে, অর্থাৎ এখানে যে পার্সন থাকবে বা এখানে যে নাম্বার থাকবে, সেই পার্সন বা নাম্বার অনুসারে বসবে। সারা জীবন তো দেখে আসছেন শুরুতে যে থাকে সেটা অনুসারে ভার্ব বসে, বাট যদি দেয়ার অথবা অ্যাডজেক্টিভ শুরুতে বসে, এরা কখনো সাবজেক্ট হতে পারে না, তখন এই ভার্বটা এই পাশে যে আসে সেটা অনুসারে বসবে। এই জন্য আমরা এরকম লিখতাম যে দেয়ার ইজ এ বয়, এ বয় থাকলে তখন ইজ লিখতাম, আর যখন এরকম থাকতো তখন এরকম লিখতাম দেয়ার আর, আর এখানে থাকতো তখন টু বয়েজ। তাহলে টু বয়েজ থাকার কারণে তখন লিখতাম আর, আর একটা থাকার কারণে লিখতাম তখন ইজ। তাহলে ইজ অথবা আর হবে কি হবে না সেটা মূলত নির্ভর করবে এর পরবর্তীতে। তাহলে সেম ভাবে সুইট যেহেতু শুরুতে আছে, সুইটের পরে ইজ হবে নাকি আর হবে সেটা নির্ভর করবে এইটার উপরে। তাহলে বলা আছে দ্য ইউজেস, বুঝতেই পারছেন, দুঃখের প্রয়োজনীয়তা মধুর, একজন অলরেডি বলছে মৃত্তিকা মির্জা, ঠিক আছে। তাহলে এখানে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা মূলত সুইটের জন্য হয় নাই, এটা হচ্ছে এই দ্য ইউজেস এর জন্য। তাহলে আমি এখানে বলছি দেয়ার অথবা অ্যাডজেক্টিভ দিয়ে যদি কখনো শুরু হয়, তাহলে পরবর্তী ভার্বের সাবজেক্ট মূলত তার পরেরটা। এভাবে আরেকটা প্রশ্ন আসছিল, রিভেঞ্জ,
রিভেঞ্জ হচ্ছে প্রতিশোধ, ইজ সুইট স্পেশালি টু ওমেন, যেটাকে আমরা উইমেন বলি। তো এই প্রশ্নটা একবার ঘুরিয়ে আসছিল, যে এটা হচ্ছে রেগুলার প্রশ্ন, যে প্রতিশোধ মধুর যদি নারীদের প্রতি নেওয়া হয়। এই প্রশ্নটাই আসছিল এভাবে করে, যে সুইট ইজ রিভেঞ্জ। এরপরে হচ্ছে বাকি অংশটা ছিল স্পেশালি টু উইমেন। তাহলে এখানে যে ইজ, এই ইজটা মূলত পরবর্তী যে রিভেঞ্জ সেটা অনুসারে বসছে। আচ্ছা, এই পর্যন্ত এটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যারা আছেন কমেন্ট করবেন একটু, যে এই রুলটা বুঝতে পারছেন কিনা। যদি সাবজেক্ট কখনো দেখেন কোনো অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বটা হবে ওই ভার্বের পরবর্তী যেই পার্সন বা নাম্বার থাকবে সেটা অনুসারে রিভার্স করে আসবে, এই টাইপের। তাহলে আগেরটাই ছিল সুইট আর দ্য ইউজেস, আর এখানে আসছে সুইট ইজ, কারণ এটা রিভেঞ্জ একটা জিনিস, আর রিভেঞ্জের সাথে যদি আবার ইজ থাকতো তাহলে আমরা এখানে আর ব্যবহার করতাম। ঠিক আছে, হ্যাঁ এই তো বুঝে গেছে অলরেডি। অনেকে বলছে স্যার লর্ড বাইরন, হ্যাঁ এটা লর্ড বাইরনের একটা বিখ্যাত উক্তি, রিভেঞ্জ পয়েট যাকে বলা হয়, আপনারা জানেন। এর পরের প্রশ্নটা একটু দেখি। আই উইশ, খুব কমন প্রশ্ন, জীবনে অনেকবার দেখছেন এই প্রশ্ন। এই প্রশ্ন এনএসআই এর সহকারী পরিচালক এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী 2023 এর প্রশ্ন। আই উইশ ড্যাশ এ ক্রিকেটার। আচ্ছা, যদি কখনো দেখেন এরকম লেখা আছে ইফ অথবা আই উইশ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এগুলা যদি থাকে তাহলে এদের পরে সাবজেক্টের পরে বি ভার্ব সর্বদা ওয়্যার বসবে। সেটা হি হইলেও ওয়্যার, দে হইলেও ওয়্যার, ইউ হইলেও ওয়্যার। অর্থাৎ আমরা অনেক সময় পড়তাম যে আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়্যার এ কিং, বাট হওয়ার কথা ছিল আই ওয়াজ। কিন্তু এই টাইপের যেগুলা, এগুলাকে মূলত বলা হয় আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশন কি? যেই কন্ডিশন সত্য হওয়া সম্ভব না। যেমন আপনি কখনো পাস্ট, এগুলো সব পাস্ট টেন্স, দেখেন এটা ওয়্যার লেখা পাস্ট টেন্সে, আপনি পাস্টে ফিরেই যেতে পারবেন না, সত্য হওয়া তো দূরের কথা। তো এই সব ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে ইফ অথবা আই উইশ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটা হচ্ছে টোটাল নিয়ম, যদি থাকে তাহলে সাবজেক্টের পরে বি ভার্ব সর্বদা ওয়্যার বসবে। আর অন্য ভার্ব হইলে সেটা আবার পাস্ট টু, মানে পাস্ট টেন্সে হবে, ভার্ব টু। যেমন ইফ আই নিউ, এরকম থাকতো। তাহলে এখানে হিসাবটা হচ্ছে যে যখন এই ওয়ার্ডগুলো থাকবে ইফ, আই উইশ, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাহলে সাবজেক্টের পরে বি ভার্ব সর্বদা ওয়্যার বসবে। এর পরবর্তীতে যদি আমরা দেখি পরের নিয়মটা, দেখেন ফিজিক্স। এইখানে একটা বিষয় দেখেন, ফিজিক্স আমরা জানি এটা একটা সাবজেক্টের নাম, একটা টপিকের নাম। ফিজিক্স লাস্টে এস আছে, বাট এগুলা সিঙ্গুলার, আমরা একটু আগে দেখেছিলাম এই টাইপের, যেগুলা কি সিঙ্গুলার। শুধু ফিজিক্স না, ফিজিক্সের সাথে আছে ম্যাথমেটিক্স, ম্যাথের সাথে শুধু ম্যাথ বানানে এমএটিএস, বাট ম্যাথমেটিক্স বললে একটা ই আছে এক্সট্রা, হ্যাঁ এটা স্পেলিংও আসে, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এরকম আছে স্যার এখন চলতেছে বাজারে যেটা, পলিটিক্স এরকম আছে, ইকোনমিক্স এরকম আছে, ইথিক্স, স্ট্যাটিস্টিক্স। এই যে ওয়ার্ডগুলা দেখতেছেন, এই ওয়ার্ডগুলা যদি কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় একা, তাহলে এদের পরে সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, এগুলা মূলত সিঙ্গুলার একটা সাবজেক্টকে বোঝায়, এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে ফিজিক্স এ ডিফিকাল্ট সাবজেক্ট, তাহলে ফিজিক্সের সাথে আমরা কি দিব এখানে? ফিজিক্সের সাথে হচ্ছে ইজ, ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। তবে স্যার কথা আছে, যদি এদের পূর্বে ডিটারমিনার বসে তখন কিন্তু ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, আমি এটা আবার বলে দিচ্ছি যে কখন প্লুরাল হবে। যদি এদের পূর্বে ডিটারমিনার বসে তখন ভার্ব প্লুরাল হবে। যদি এটা একা থাকে সাবজেক্টে তাহলে হবে সিঙ্গুলার। আর যদি এদের পূর্বে আমরা দেখি
অবশ্যই কোনো ডিটারমিনার আছে, তাহলে সেক্ষেত্রে হবে প্লুরাল। আর যদি এটা বুঝে থাকেন তাহলে আমি একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। এরকম ধরেন লেখা আছে হিজ পলিটিক্স, হিজ পলিটিক্স ড্যাশ নট ক্লিয়ার, মানে তার রাজনীতি পরিষ্কার না আমরা বলি। এবার এইটা যদি হয়ে থাকে, এটাকে আমি 2 নম্বর প্রশ্ন দিচ্ছি, আপনারা 2 দিয়ে উত্তর করবেন। যে তাহলে এই ক্ষেত্রে অপশন এই চারটাই, এই চারটায় অপশন, এখান থেকে উত্তর করেন যে এখানে কোনটা হবে। যে হিজ পলিটিক্স নট ক্লিয়ার, তাহলে হিজ লেখা আছে মানে একটা ডিটারমিনার আছে সাথে, আর ডিটারমিনার থাকলে অবশ্যই সাথে প্লুরাল করব। হ্যাঁ, অনেকে অনেককে মেনশন দিচ্ছে, সাগর, সাগর মেনশন দিয়েছে, মনিরুজ্জামানকে, আশিককে মেনশন দিয়েছে, আর অনেকেই অনেককে মেনশন দিয়েছে। থ্যাংক ইউ। এই তো বুঝে গেছেন স্যার, আর নট ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে হিজ, করিমস, রহিমস এরকম কোন ডিটারমিনার যদি থাকে কখনো এই ওয়ার্ডগুলোর শুরুতে, তখন আমরা ভার্বটা ব্যবহার করব প্লুরাল। এই জায়গাটায় এতদিন প্রশ্ন আসছে এটা দিয়ে ডিরেক্ট। নেক্সট প্রশ্ন আমার কেন যেন মনে হয় যে এখান থেকেই আসবে, কারণ এখান থেকে আসে নাই তো খুব শীঘ্রই এই ধরনের প্রশ্ন। এই বছর বিসিএস এ তো এমনিতেই সিপ্রাই দিছে, যে পরিমাণে কঠিন প্রশ্ন করছে। তো নেক্সটে প্রশ্নগুলো এই টাইপের আসবে বলাই যায়। ওকে, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার হইলে অবশ্যই সি লিখবেন, আর আপনারা একটু রিয়্যাক্ট দিয়েন। ক্লিয়ার হইলে লাইক বা লাভ রিয়্যাক্ট দেন, তাহলে আমি বুঝতে পারবো। যদি কষ্ট হয় কমেন্ট করতে, রিয়্যাক্ট দিতে কষ্ট হবে না। ওকে, তো আমরা পরবর্তী টপিকটাই যাই, যে পরবর্তীতে কি আছে দেখি। দ্য পোর, এই প্রশ্নটা দেখেন। পোর মানে গরিব, দেখলেই মনে হয় একজন একজন ভাব, কিন্তু বাংলাদেশে গরিব অনেক আছে। আমি নিজেই একজন গরিব, আপনারা হয়তো বা বড় লোক, কিন্তু দেখেন এইখানের হিসাবটা হচ্ছে একটু অন্যরকম। প্রথম কথা, এখান থেকে 2 রকমের প্রশ্ন আসছিল এর আগে। প্রথমে আসছিল দা পোর, এটা কোন নাউন? আলটিমেটলি পোর একটা মানুষের অবস্থা, দোষ গুণ অবস্থা বুঝাইলে তাকে বলে অ্যাডজেক্টিভ, বাট এইখানে এটা নাউন। আর দা, নিয়মটা এরকম, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, দা প্লাস অ্যাডজেক্টিভ, যারা নাউনের ক্লাস করেছে আমি তাদেরকে বলে দিয়েছিলাম, ইকুয়াল টু এটা হয় প্লুরাল। আর প্লুরাল হইলে তাকে চোখ বন্ধ করে বলে কমন নাউন। তাহলে এটা প্লুরাল কমন নাউন। যদি এটা প্লুরাল কমন নাউন হয় তাহলে ভার্ব কোনটা অলরেডি আপনার বুঝে যাওয়ার কথা। ওকে, তাহলে দা পোর মানে হচ্ছে কি গরিবেরা, এটার অর্থ হচ্ছে গরিবেরা। ওকে, এরকম দা রিচ মানে ধনী ব্যক্তিরা, দ্য এডুকেটেড মানে শিক্ষিতরা, দ্য পায়াস মানে ধার্মিকেরা, দ্য এলিট মানে সমাজের আভিজাত শ্রেণীর লোকেরা। আর এটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের এইখানে যেটা আছে ভার্ব হবে প্লুরাল, আর বলছি ভার্বের সাথে এস দিলে হয় সিঙ্গুলার, যেটা এখানে দেওয়া আছে, তাহলে এটা হবে না। এটা তো আইএনজি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হইতে হলে অ্যামিজার থাকতো শুরুতে, তাহলে এটাও হচ্ছে না। পাস্ট টেন্স করতাম যদি এখানে কোনো ধরনের পাস্ট সময় উল্লেখ থাকতো, এখানে কোনো ধরনের অতীত সময় উল্লেখ নেই যে এটা করব, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, এবং ভার্ব হচ্ছে সাফার। বেশিরভাগ লোক অলরেডি উত্তর করছে। তাহলে দা এর সঙ্গে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাকে বলবো প্লুরাল কমন নাউন। যদি না জেনে থাকেন এভাবে লিখে নেবেন রুলটা, দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন, কারণ প্রশ্নটা এটাও হয়েছিল যে দা পোর এটা কোন নাউন, আর এরপরে সবসময় প্লুরাল ভার্ব বসবে। এটা হয়তোবা যদি আর দিতাম তাহলে আর হইতো বিভার্ব হইলে, যদি হ্যাভ হইতো তাহলে হ্যাভ, আর সাফারেরটা এখানে সাফার হয়েছে। ওকে, ঠিক আছে। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড হইলে নাউন, এটা আবার করা যাবে না, তাহলে বিপদে পড়বেন। না, ডিটারমিনারের পরে 2টা ওয়ার্ড থাকলে কি করবেন? আর লাস্টেরটা নাউন পূর্বেরটা অ্যাডজেক্টিভ। বাট যদি এরকম না হয়, এমনও তো হইতে পারে 2টা মিলেই নাউন। যখন দেখবেন লেখা আছে দা সুইমিং পুল, তাহলে সুইমিং কি অ্যাডজেক্টিভ করে ফেলবেন যে পুল হচ্ছে নাউন, সুইমিং অ্যাডজেক্টিভ? তাহলে ওটা করা যাবে না, ওইটা আমাদের ভুলভাল অনেক কিছু শেখানো। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, এই তো লিখে ফেলছেন। এইবার ঠিক আছে, লাভ রিয়াক্ট পড়তেছে, তার মানে বুঝতে পারতেছি যে হ্যাঁ আপনারা বুঝতেছেন, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই, যে পরবর্তী প্রশ্নটা আমাদেরকে কি কি বলা হচ্ছে। পরের প্রশ্ন বলছে দেখেন, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এই যে কথাটা আছে এর মধ্যে যে বিষয়টা যুক্ত, অ্যালং উইথ, অ্যালং উইথের সাথে আর কি কি আছে এটা একটু নিয়ে আসি। অ্যালং উইথের সাথে স্যার যদি থাকে টুগেদার উইথ, together with, as well
and not but এই যে এইগুলা এরা যদি কখনো কোনো সাবজেক্টের মাঝখানে যুক্ত হওয়ার থাকে তাহলে এদের পূর্ববর্তী যে পার্সন থাকে সেটা অনুসারে ভার্ব বসে। আবার বলছি, যদি এরা কখনো দেখেন বলছে দ্য প্রিন্সিপাল, আর একটা কি বলছে অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যালং উইথ অথবা টুগেদার উইথ, এরকম যদি থাকে তাহলে এদের পূর্ববর্তী যেটা আমি এভাবে এখানে লিখে দিই ছোট্ট করে একটু, এদের পূর্ববর্তী পার্সন অনুসারে ভার্ব বসে। ঠিক আছে, আচ্ছা এদের পূর্ববর্তী পার্সন অনুসারে ভার্ব বসে যেহেতু, তাহলে এখানে লেখা আছে দ্য প্রিন্সিপাল, এটা একজন, বাট এখানে আছে দ্য স্টুডেন্টস, এটা বড় অনেক। এখন আমরা যদি এটা ধরি তাহলে অনেক ধরে প্লুরাল মনে হবে, যে এখান থেকে প্লুরাল একটা দিয়ে দেই। এখন প্লুরালে এখানে আছে একটা হ্যাঁ আর একটা আছে হ্যাভ, বাট আমরা জানি যদি অ্যালং উইথ অথবা এই ওয়ার্ডগুলো থাকে তাহলে পূর্ববর্তী যেটা থাকবে সেটা অনুসারে আসবে। আর পূর্ববর্তী ছিল দ্য প্রিন্সিপাল, তাহলে দ্য প্রিন্সিপাল হলে সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার থেকে একটা আসবে, তাহলে প্রথমে এই দুইটাকে বাদ দিলাম। এবার আছে হ্যাজ বিন অথবা ইজ, কোনটা করব দেখেন। তো এখানে বলছে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস has been planting trees for 2 hours. আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধু কন্টিনিউয়াসে সিন্স বা ফর থাকে না, বাট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স বা ফর থাকে। এখানে দেখেন সেই ওয়ার্ডটা আছে অলরেডি ফর, তাহলে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাটস ওয়াই আমরা এটার উত্তর করব হ্যাজ বিন। ওকে, যদি এই ফরটা না থাকতো তখন আমরা করতাম ইজ, বাট এই ফর থাকার কারণে এটা হয়ে গেছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাই হবে হ্যাজ বিন। গুড, বেশিরভাগ লোকই উত্তর করতেছে হ্যাজ বিন দিয়ে, থ্যাংক ইউ। ক্লাস কি বুঝতেছেন? একজন বলছে ছাত্ররা সাথে থাকলেও গাছ লাগায় প্রিন্সিপাল। গুড, এই তো ঠিক আছে, বুঝে গেছেন। আসলে এখানে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এই ওয়ার্ডগুলা দিয়ে ভ্যালু নির্দেশ করে, ভ্যালু। অর্থাৎ আপনি যদি কোনো গ্রুপ ওয়াইজ কোথাও যান তাহলে আপনি যাদের সাথে যাচ্ছেন তার মধ্যে যার ভ্যালু বেশি সে এটা শুরুতে থাকবে। যেমন আমি অনেক সময় ক্লাস করার সময় একটু একটা প্রশ্ন করে থাকি, সেই প্রশ্নটা এরকম, আমি জিজ্ঞাসা করি যে অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা কি, না এবং এর বাংলা অ্যান্ড। আমরা এটা ভুল করি অনেক সময়, এই জন্য বলছি এবং এর বাংলা হচ্ছে অ্যান্ড, বাট অর্থ আমরা মনে করি অ্যাজ ওয়েল অ্যাজ একই। তো অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা হচ্ছে ও। আমরা দুইটাকে একই অর্থে ব্যবহার করি যে ও মানেও যায় এবং মানেও তো তাই, বাট না, ও শব্দের অর্থ হচ্ছে আমার ওর আগে যে থাকবে তার ভ্যালু বেশি। যেমন একটা ভার্সিটির প্রিন্সিপাল আর স্টুডেন্ট এক লেভেলের না, ওই প্রিন্সিপালের ভ্যালু অনেক উপরে, সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্ট ব্যবহার করতে হবে, অ্যান্ড স্টুডেন্ট দিলে দুইজনের ভ্যালু সেম। একটা অফিসের বস আর তার নিচের কর্মচারীর ভ্যালু সেম না, সেক্ষেত্রে অফিসের বস থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে ওয়ার্কার্স দিতে হবে। করিমের বয়স মাত্র 4 বছর, সে তার বাবার সাথে বাজারে গেছে। এখন আপনি যদি বলেন করিমের বাবা এবং করিম বাজারে গেছে তাহলে দুইজনে মানে সেম সেম, বাট এখানে করিম যাইতে পারে না এক হাতে, সে তার বাবার সাথে গেছে, করিমের বাবাই মুখ্য, তাহলে বলতে হবে করিমস ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ করিম, মানে করিমের বাবা ও করিম গেছে। তাহলে ও শব্দের কিন্তু আলাদা একটা ভ্যালু আছে। আমরা এটা আমাদের মতো করে নিজেরা ব্যবহার করি, ইংরেজরা এমনি তো আর বের করে নাই, তারা তো চাইলে অ্যান্ডি ব্যবহার করতো সব জায়গায়, অ্যাজ ওয়েল এর কি দরকার ছিল, বাট এটা দিছেই মূলত ভ্যালুটা আলাদা করার জন্য এটা। ওকে, এই তো অনলাইনে অনেকেই বলে ফেলছে স্যার ও, ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন তো বিষয়টা? আমরা তাহলে পরবর্তী নিয়মটা দেখি। আমি কিন্তু শুধু সলভ করি নাই, এটা রিলেটেড যত রুল আছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে নিয়মটা দেখেন বলছে নেইদার রিনি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব। এই যে নর আছে না স্যার, নর মূলত আলাদা কিছু না, নট প্লাস অর শর্টে বলে নর, নট প্লাস অর কে বলে নর। এখন এই যে অংশটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই অর কথা থাকে, অর, এটা বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে লেখা থাকবে, লেখা থাকবে নেইদার নর, আইদার অর। তাহলে আইদার অর আর নর বললেও তার মধ্যে কি থাকবে, অর কথাটা আছে। এই যে বলছি নট একটা যুক্ত হয়ে সাথে অর, এই নেইদার নর এইদার অর, নট অনলি বাট অলসো, এই টাইপের যদি ওয়ার্ড থাকে তাহলে ঠিক আগেরটা যা তার উল্টা, মানে পরবর্তীটা অনুসারে ভার্ব বসবে। ওকে, তাহলে আমি একটু লিখে দিচ্ছি নেইদার নর either or
এটার মাঝখানে আবার একটু ডট ডট হবে, হ্যাঁ, মানে একসাথে তো আর থাকে না। এরপরে হচ্ছে নট অনলি বাট অলসো, অথবা শুধু অর। এই সবগুলার হিসাব কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে অরই পড়লো শেষে, আর শুধু এইটার মধ্যে বাট অলসো পড়ছে। তো এগুলা যদি থাকে এদের পরবর্তী, আগেরটা ছিল কিন্তু পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে, আর এটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট, পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। আর এটার পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। যিনি এই প্রশ্নটা করছেন তিনি হয়তোবা খেয়াল করেন নাই, কারণ রিনিও যা সিমিও তাই। হয়তো একটা প্লুরাল একটা সিঙ্গুলার দিলে হইতো, কেউ যদি এটা ধরে উত্তর করে তা উত্তর হয়ে যাবে, কারণ এই পাশেও সিঙ্গুলার। বাট প্রশ্ন করার সময় উনি হয়তো খেয়াল করেন নাই, উনি প্রশ্নকে ওইভাবে করে দিছে, একটা প্রশ্ন ছিল তাই। 29তম বিসিএস এ আসছে এই প্রশ্নটা, সেখান থেকে কপি মারছে আবার সমাজসেবা অধিদপ্তর। তো যাই হোক, তাহলে এখানে আমাদের আসবে কি, যেহেতু সেমি সিঙ্গুলার, সিঙ্গুলার যেহেতু, তাহলে আমরা প্লুরাল নিতে পারবো না। আরটা নেওয়া যাবে না, ওয়ার নেওয়া যাবে না, হয় ইজ না হলে হ্যাড। এখন খেয়াল করেন আমাদের যে জায়গাটা হচ্ছে এখানে দেওয়া আছে কোয়ালিফাইড, এটা ভার্বে 3। যেহেতু কোয়ালিফাইড ভার্বে 3, তাহলে আমরা এই জায়গাটা একটা জিনিস খেয়াল করতে পারবো যে নেইদার রিনি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব, চাকরির জন্য কোয়ালিফাইড না। এখন খেয়াল করেন এরা চাকরির জন্য কোয়ালিফাইড না, নাকি এদেরকে চাকরির জন্য কোয়ালিফাইড করা হয় নাই, প্রশ্ন এই জায়গা। যদি ওরা নিজেরা কোয়ালিফাই করে নিজেকে, তাহলে ব্যবহার করতে হবে হ্যাড, বাট এটা হবে না, কারণ ওদেরকে কোয়ালিফাইড করা হয় নাই, কথাটা এমন। প্যাসিভে করা, যেমন আমাকে নেওয়া হয়, আই হ্যাভ টেকেন মানে আমি নিয়েছি, আর আমাকে নেওয়া হয় বললে বলতে হবে আই অ্যাম টেকেন মানে আমাকে নেওয়া হয়েছে। অলরেডি এই টাইপের, ওকে, যে আমাকে নেওয়া হয়েছে। এখন আমাকে চাকরি থেকে কোনো কারণে কোয়ালিফাইড করা হয় নাই, তাহলে আমি কি বলবো? কেউ যদি এরকম লেখে, দেখেন আই হ্যাভ নট কোয়ালিফাইড, এটার অর্থ হচ্ছে আমি নিজে কোয়ালিফাইড করি নাই। আর আমাকে কোয়ালিফাইড করা হয় নাই, তাহলে বলতে হবে আই এম নট কোয়ালিফাইড। আর আপনারা তো জানেন প্যাসিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট কাজ করে না, সাবজেক্টকে উল্লেখ করা হয়, যেমন করিমকে দিয়ে কাজটা করানো হয় রফিকের দ্বারা, এই টাইপের। তাহলে আমাকে কোয়ালিফাইড করা হয় নাই, আলটিমেটলি আমার কোনো কিছু করার নাই এখানে, তার জন্য আমরা প্যাসিভ সেন্সে করতে হবে। আর প্যাসিভ মানে কি, একটা বি ভার্ব তারপরে মেইন ভার্বের তৃতীয় রূপ বসবে। কোনো প্যাসিভ ভয়েস এরকম পড়েন নাই যে হেড দিয়ে ভার্বের তৃতীয় রূপ, হ্যাঁ হেডের পরে বিন থাকলে তখন ঠিক ছিল। ঠিক আছে, তাহলে এখানে আসবে কি, ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, যে রিমি বা সিমি কেউই কোয়ালিফাইড না। আর আমি এখানে আমার থাকলে আমি লিখতাম আই এম নট কোয়ালিফাইড, বাট আই এম এর সাথে নট না লেখার দরকার নাই, কারণ অলরেডি নেইদারের মধ্যে আছে ওই কথাটা, অলরেডি নরের মধ্যে নটটা আছে, তো এই জন্য আর এক্সট্রা করে ইজের সাথে নট দেওয়ার প্রয়োজন হয় নাই। ওকে, হ্যাঁ এই তো কোয়ালিফাইড করে নাই। আচ্ছা যাই হোক, বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে মেন বিষয়, কারণ আমি তো বলছি যে শুধু এইটুকু বের করলে তো হচ্ছে না, সাবজেক্ট আপনি বুঝে ফেললেন, কিন্তু ভার্বের জায়গায় গেলে আবার রাইট ফর্ম অফ ভার্বও খেয়াল করতে হবে যে এটা ঠিক আছে কিনা, অ্যাক্টিভ সেন্সে আছে নাকি প্যাসিভ সেন্সে আছে কিনা। এটা এই পর্যন্ত এই প্রশ্নটা ক্লিয়ার কিনা একটু রিঅ্যাক্টের মাধ্যমে জানাই দেন, লাভ রিঅ্যাক্ট দিয়ে দিয়েন, তাহলে বুঝতে পারবো ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখেন বলছে ম্যানি এ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমাদের সবার মোটামুটি জানা আছে ম্যানি, যেটা যে স্যার ম্যানির পরে যা যা থাকবে সব প্লুরাল। আমি দুইটা প্লাস কেন দিলাম অলরেডি বুঝা গেছেন, মানে স্যার যদি নাউন থাকে তাও প্লুরাল, ভার্ব থাকলে তাও প্লুরাল, ম্যানি বয়েজ আর আমরা এটা বলি। বাট ম্যানির সাথে যদি এ যুক্ত থাকে, যখন এ চলে আসছে ম্যানি ধরেন নাই, এ চলে আসছে মানে ম্যানি নাই। এবার এরপরে আপনি কি ব্যবহার করবেন নিজেই চিন্তা করেন। এরপরে যাই হোক সব এবার সিঙ্গুলার যাবেন, যে এ বয় ইজ প্লেইং এই টাইপের। তাহলে এরপরে কি আসবে স্যার, এখানে সব সিঙ্গুলার। তাহলে ম্যানি যদি হয়, শুধু ম্যানি যদি হয়, ম্যানির পরে সব কি হবে, প্লুরাল। আর যদি ম্যানির সাথে দেখেন, ম্যানির সাথে এ লেখা আছে, তাহলে সিঙ্গুলার। আমি সিঙ্গুলার কথাটা কেন লিখলাম, এখানে সাবজেক্ট হোক ভার্ব হোক যাই হোক সব সিঙ্গুলারে যাবে, এই আর কি। ওকে, আর যদি সিঙ্গুলারে যায়, এবার দেখেন এর সাথে চিন্তা করেন মেন, এটা প্লুরাল, মেন এটাও প্লুরাল, তাহলে এই দুইটা বাদ, কারণ এই দুইটা প্লুরাল। বাট পরের টাইম ম্যান লেখা আছে, এটা সিঙ্গুলার, কিন্তু ভার্ব প্লুরাল আবার হ্যাভ আছে, কারণ হ্যাভ তো প্লুরাল না, এটা সিঙ্গুলার না, সিঙ্গুলার হলে হ্যাজ থাকবে। তাহলে এখানে এইটাই হচ্ছে স্যার ম্যান এবং এইটাই আছে হ্যাজ।
মানে ডি নাম্বারটা উত্তর। এটার অর্থটা আসলে কেমন দেখেন, এ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, একজন মানুষ কাজটা করার চেষ্টা করছে, এমন অনেকেই আছে। এই ম্যানি দিয়ে জাস্ট এরকম অর্থ বোঝায় যে একজন মানুষ কাজটা করার চেষ্টা করছে, এমন অনেকেই আছে, সেই ক্ষেত্রে আমরা এই টাইপের দেই। ঠিক আছে, যেটাকে আমরা একবারে বলি যে এমন অনেক মানুষই কাজটা করার চেষ্টা করছে, আলটিমেটলি একজন একজন করে চেষ্টা করছে, এই জিনিসটা কি বোঝায়। ম্যানের সাথে হ্যাভ দিয়েন না, ভুল হবে। হ্যাভ যে দিয়েছেন ভুল করছেন। ওকে, এটা বুঝতে পারছেন স্যার? এটা বুঝতে পারছেন? তাহলে এখানে আমাদের ম্যান হবে এবং হ্যাজ হবে, দুইটা জিনিস, কারণ এখানে এ আছে। আমি দুইটা নিয়মই লিখছি, ম্যানি থাকলে প্লুরাল সব, ম্যানির সাথে এ যদি থাকে তাহলে সব সিঙ্গুলার। আচ্ছা, এর পরবর্তী নিয়মটা আমরা একটু যাই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন, কারো প্রশ্ন থাকলে করবেন, সমস্যা নাই। পরের প্রশ্ন দেখেন, এটা আমি সরাসরি এভাবে বলি যে ভার্ব প্লাস আইএনজি যদি কখনো সাবজেক্ট হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়। তো এরকম বলি যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কে আপনারা বলেন জিরান্ড, যদি নাউনের কাজ করে বা সাবজেক্ট হয়, তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট হবে, ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট হবে, ভার্ব প্লুরাল হবে। ওকে, এখন এখানে কথা হচ্ছে স্যার, প্রশ্নটা বলছে কি, বাইং ক্লথস অফেন এ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস, অর্থাৎ পোশাক কেনাটা মাঝে মাঝেই অনেক বেশি সময় সাপেক্ষ হয়, মানে অনেক বেশি সময় লাগে যায় পোশাক কিনতে কিনতে অনেক সময় এরকম। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন বলছে আমাদেরকে। তো এই যে কথাটা বলছে যে অনেক বেশি সময় লেগে যায় মাঝে মাঝে পোশাক কিনতে, তো এই মাঝে মাঝে থাকুক সেটাকে পরে রাখতেছি, বাইং নাকি ক্লথস, সাবজেক্ট কোনটা এখানে, এই বিষয়টা দেখেন। আপনি নিজেই জানেন পোশাক আপনার সময় নষ্ট করে না, পোশাক কেনাটা সময় নষ্ট করে, তাহলে আলটিমেটলি কেনাটাই হচ্ছে সাবজেক্ট, যে কেনাকাটাই মাঝে মাঝে আমার সময় নষ্ট করে। এটা বাইং ক্লথস হইতে পারে, ক্লথস এর জায়গায় অন্য কিছু দিতে পারে, যে বাইং ফুডস, বাইং কার্স, যে কোনো কিছু হইতে পারে আলটিমেটলি। তাহলে এখানে সাবজেক্ট এটা না, সাবজেক্ট হচ্ছে মূলত কি এইটা, যে বাইং। এখন এইখানে যেহেতু ভার্ব প্লাস আইএনজি আমাদের সাবজেক্ট হইছে, তাহলে এখানে যেটাই হোক সেটা আসবে সিঙ্গুলার একটা ভার্ব, আর সিঙ্গুলার ভার্ব যেহেতু হবে, এবার সেই জায়গাটা দেখার দরকার। সিঙ্গুলার ভার্ব এখানে আছে কয়টা, ওয়াজ আছে, ইজ আছে, আর হবে না, এম তো একেবারেই হবে না, আই ছাড়া কোথাও বসে না, তাহলে ওয়াজ অথবা ইজ। এখন কথা হচ্ছে স্যার কোনটা ব্যবহার করব, যদি এখানে অতীত কোনো সময়ের উল্লেখ থাকতো তাহলে আমরা সেটাকে পাস্ট টেন্সে করতাম, যখন কোনো অতীত বা ভবিষ্যৎবাচক সময়ের উল্লেখ থাকে না তখন সব প্রেজেন্ট টেন্সে করতে হয়। যদি কোনো সময়ের উল্লেখ না থাকে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি অতীত বা ভবিষ্যৎবাচক সময়ের উল্লেখ না থাকে সেটাও ইনডিফিনিট। অনেকে মুখস্থ করে অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, অফেন না থাকলেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতো, কারণ এখানে কোনো অতীত সময়ের উল্লেখ নাই। এমন না যে অফেন থাকার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, অফেন আছে এটা সেন্টেন্সের কপাল। ওকে, তাহলে এখানে আমাদের যেটা আসবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হিসাবে প্রেজেন্টে আমরা কি করব, এটাকে ইজ, যে পোশাক কেনাকাটা অনেক সময় বেশি সময় সাপেক্ষ বা সময় নষ্ট করা হয়। ঠিক আছে, 10 নম্বরে কেটে যেন আর করছে, আর কেন করছেন স্যার? হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট হবে তখনই এখানে যে ভার্ব থাকুক সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। সহজ হিসাব বুঝেন, আপনারা জানেন পড়া একটা ভালো অভ্যাস, বলেন না? কি বলেন ইংলিশে? রিডিং। সাথে কি বলেন? ইজ এ গুড হ্যাবিট, এটা বলেন না? তাহলে পড়া ভালো অভ্যাস, এবার পড়ার সাথে আমি বই লাগাই দিলাম। এবার বলেন তো বই কখনো গুড হ্যাবিট না পড়াটাই? এখন চাইলে আমি এখানে নিউজ পেপারও দিতে পারতাম। তাহলে আলটিমেটলি আমি যদি বলি যে বই একটা ভালো অভ্যাস হবে, মেন সাবজেক্ট তাহলে রিডিং, ঠিক এখানে মেন সাবজেক্টটা বাইং, যে কেনাকাটা সময় নষ্ট করে। কাপড় কোনোদিন আপনার সময় নষ্ট করে না, কাপড় তো কাপড়ের জায়গায়। তো এখানেও সেম জিনিসটা, যে রিডিং, বই পড়া ভালো অভ্যাস। এখন বই পড়া বাদ দিয়ে যদি বলি পড়া ভালো অভ্যাস, তাও হবে, কিন্তু কেউ যদি এই রিডিংটা বাদ দেয়, দিয়ে শুধু বলে বুকস ইজ এ গুড হ্যাবিট, হবে? তাহলে আলটিমেটলি যাকে দিয়ে অর্থ হবে সেই হবে সাবজেক্ট। আমি এইখানে এইটুকু যদি বাদ দিয়ে দেই তবু আমার সেন্টেন্সটা কমপ্লিট হবে, যে বাইং অফেন এ ভেরি টাইম কনজিউমিং
প্র্যাকটিস, যে কেনাকাটা মাঝে মাঝে অনেক সময় নষ্ট করে। বাট কেউ যদি কোনো কারণে এই বাইংটা বাদ দিয়ে শুধু এইটুকু বলে যে ক্লথস, যে পোশাক মাঝে মাঝে আমাদের সময় নষ্ট করে, তাহলে ভুল হবে, অর্থের সাথে মিলবে না। তো যার সঙ্গে অর্থ যাচ্ছে বুঝতে হবে সেই হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি যেহেতু সাবজেক্ট, ঠিক রিডিং এর সাথে যেমন ইজ ব্যবহার করেন, স্মোকিং এর সাথে যেমন ইজ ব্যবহার করেন, সুইমিং এর সাথে যেমন ইজ ব্যবহার করেন, ওয়াকিং এর সাথে যেমন ইজ ব্যবহার করেন, এখানে বাইং এর সাথেও ইজ, আর কিছুই না। ঠিক আছে? আমি কি কোথাও প্লুরাল লিখছি? ও না না, সিঙ্গুলার হবে। আমি মুখে তাহলে ওটা বাই মিস্টেক, এটা আনইনটেনশনাল মিস্টেক। আমি মুখে যেটা বলছি, ও না, এটা ইজ হবে। ও না কথা দিলে না, যাই হোক, আমি মুখে কিন্তু বলছি ওইটাই যে সিঙ্গুলার হবে, ভার্ব প্লাস আইএনজি থাকলে সিঙ্গুলার হবে, এটা বাই মিস্টেক। ঠিক আছে? হ্যাঁ, ভুল করে। আর যারা শুনছে তারা বলতেছে স্যার মুখে ঠিকই বলছেন, লেখার সময় এটা লিখছেন। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হবে যখন ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হবে। আচ্ছা, তার পরবর্তীতে আসেন, at least one of the students full marks every time। যখন কোন সেন্টেন্স এরকম অফ দ্বারা অথবা প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট এরকম প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, তাহলে প্রিপোজিশনের পূর্বে যে থাকবে সেটা অনুসারে ভার্ব বসে। যেমন ধরেন, আমি যদি একটু আগে লিখছিলাম, দেখেন, সুইমিং ইজ এ গুড হ্যাবিট, যেটা এরকম লিখছিলাম, আমি ওইটা পরে আসতেছি বোঝানোর জন্যই, একই ধরনের যেহেতু সুইমিং, এরপরে এখানে লিখলাম ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে আলটিমেটলি এখানে এক্সারসাইজ কোনটা? সাঁতার না? এবার সুইমিং এর সাথে আমি এখানে লিখে দিলাম ইন দ্য রিভার। তাহলে ইন দিয়ে যুক্ত হয়েছে, এই টাইপের আর কি, যে টোটাল সাবজেক্টটা একটা প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়েছে। কিন্তু আমাদের সবসময় সাবজেক্ট ধরতে হবে এইটা। কেউ বলতে পারবে না যে রিভার একটা ভালো এক্সারসাইজ হবে। আলটিমেটলি সুইমিং ইন দ্য রিভার, নদীর মধ্যে সাঁতার কাটা, এখানে সুইমিং ইন দ্য সুইমিং পুল হইতে পারে, সুইমিং ইন দ্য পন্ড হইতে পারে, ইন দ্য সি হইতে পারে। আলটিমেটলি এখানে সাবজেক্ট কোনটা? সুইমিং। তো যখন এরকম প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, তাহলে সাবজেক্ট হয় সবসময় তার পূর্বেরটা। তাহলে উপরে যে সেন্টেন্সটা লিখছি দেখেন, এই সেন্টেন্সটার মধ্যে কি বলছে? অ্যাটলিস্ট ওয়ান, মানে কমপক্ষে একজন, অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টদের একজন, ফুল মার্কস মানে ফুল মার্ক, এরপর এখানে গেট লেখা আছে, গেটিং ইত্যাদি ইত্যাদি মানে পায়। তো যেহেতু কোনো সময়ের উল্লেখ নাই, মানে প্রেজেন্ট টেন্সে করতে হবে, কোনো সময় উল্লেখ নাই মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাই, সেটার ইংলিশ হচ্ছে গেট। বাট যেহেতু ওয়ান সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি থাকতে হবে? এস থাকতে হবে, মানে গেটস। আর সেটা আছে আমাদের শুধু সি নাম্বার বা গ নাম্বারে, যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্ক। এটা কখন করব? যখন সাবজেক্ট প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকবে, তবে সেটা সমতল সাবজেক্ট হইতে হবে। মানে এরকম, যদি ভগ্নাংশ হয় তখন কিন্তু গেম উল্টে যাবে। যদি ভগ্নাংশ হয়, লেখা থাকবে 1/3 অফ দ্য বয়েজ, তখন আবার অফের পরবর্তী। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম। আমি তার জন্য একটা প্রশ্ন রাখছি পরে, যে ভগ্নাংশের নিয়মটা কেমন হবে সেটা একটু পরে আসছি। তাহলে আপাতত কি বলছি? প্রিপোজিশন দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত হলে, যে প্রিপোজিশন দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত হলে প্রিপোজিশনের পূর্বের, এখানে পূর্বের কথাটা মনে রাখেন, পূর্বের পার্সন অনুসারে ভার্ব বসে। অর্থাৎ প্রিপোজিশনের গুণাগুণ হচ্ছে, যদি প্রিপোজিশন দ্বারা হয় তাহলে পূর্বেরটা অনুসারে ভার্ব বসবে। ওকে? হ্যাঁ, অলরেডি উত্তর করে ফেলছেন অনেকে, থ্যাংক ইউ। বুঝতেছেন কি? বুঝতেছেন? বুঝলে রিয়াক্ট দিয়ে দেন, লাভ রিয়াক্ট দিয়ে দেন বুঝলে। তাহলে এখানে বলছি অ্যাটলিস্ট ওয়ান অফ, এরকম লেখা থাকতো করিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। প্রিপোজিশন দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত হলে প্রিপোজিশনের পূর্বের
পার্সন অনুসারে ভার্ব বসে। ইন, অর, অফ, বাই ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তবে ভগ্নাংশ হইলে বিপরীত, আমি সেটার একটা উদাহরণ রাখছি, ভগ্নাংশের ক্ষেত্রে শুধু আলাদা হয়ে যাবে। ওকে, যেমন এখানে আমি দুই একটা আরো প্রশ্ন দিচ্ছি, যেহেতু অলরেডি আছে। আমি যেমন একটু আগে সুইমিং ইন দ্য রিভার দিলাম, এরকম আরো প্রশ্ন দিচ্ছি। দেখেন এরকম একটা প্রশ্ন, দ্য কালার অফ হার আইজ ড্যাশ, এরপরে লিখছে ব্লু। এবার বলেন আপনি নিজেই সুন্দর করে, চোখ লাল না চোখের রং লাল? চোখ কোনোদিন লাল হইতে পারে না, রং লাল হয়। তাহলে আলটিমেটলি এখানে অফ দ্বারা যুক্ত হয়েছে, তার পূর্বে কালার হচ্ছে, তাহলে তার জন্য দিতে হবে ইজ ব্লু। কথাটা এমন, দ্য কালার ইজ ব্লু অফ আর আইজ, বাট এটা একবারে লেখে দ্য কালার অফ আর আইজ ইজ ব্লু। বাট অনেকে চিন্তা করবে যেহেতু আইজ আছে, আইজের পরেই শূন্যস্থান, তাহলে আর দিয়ে দেই দ্য কালার অফ আর আইজ আর ব্লু। এই টাইপের প্রশ্ন। আবার ধরেন যদি এরকম হয়, the leaves of the tree dash green। এবার বলেন গাছ সবুজ না গাছের পাতা সবুজ? তাহলে আলটিমেটলি অফ দ্বারা যুক্ত হয়েছে, তাহলে লিভস প্লুরাল আছে, তাহলে এখানে দিতে হবে কি আর। না বুঝলে ট্রির সাথে আপনি ইজ দিয়ে দিবেন, দ্য ট্রিজ না দিয়ে দ্য ট্রি ইজ গ্রিন। বাট এখানে ট্রি গ্রিন না, ট্রির পাতাগুলা গ্রিন, কথাটা এমন। তো এরকম অফ দ্বারা যুক্ত হয়েছে তাই পূর্বেরটা, অফ দ্বারা যুক্ত হয়েছে তাই পূর্বেরটা, এটা। ওকে, অনলাইনে যারা আছেন বুঝতেছেন স্যার? হ্যাঁ, দ্য কালার ইজ। ওকে, এটা হচ্ছে যদি আমাদের রেগুলার সাবজেক্ট হয়। এর পরবর্তীটা দেখি, পরবর্তীতে আমাদের কি কি বলছে। এই তো পরেরটা বললাম না যে ভগ্নাংশ একটা রাখছি, ভগ্নাংশ বলা হয়েছে 3/4 অফ দ্য ওয়ার্ক। তাহলে ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ না, 3/4 মানে আমরা এটাকে লিখলে চাইলে এভাবে লিখবো। আর যেহেতু ভগ্নাংশ, তাইলে এবার অফ একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। এবার আগেরটা ছিল পূর্বে, তাহলে ভগ্নাংশ হইলে প্রিপোজিশনের পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তাহলে এখানে লিখে নেবেন এভাবে যে ভগ্নাংশের ক্ষেত্রে প্রিপোজিশনের পরবর্তী পার্সন অনুসারে ভার্ব বসে। তাহলে এটা যেহেতু ভগ্নাংশ, একটা কাজের 4/3 শেষ হয়েছে, তার মানে একটা কাজ এখনো পুরা শেষ হয় নাই। কথাটা এমনই হইলো, একটা কাজের 4/3 মানে অনেক হবে না। আর অনেকগুলা যেহেতু কাজ, এটা যেহেতু ব্যক্তি না, ব্যক্তি হইলে আমরা জানি সেটা অ্যাক্টিভ ভয়েসে হতে পারে, বাট ব্যক্তি না হইলে 100% সেটা প্যাসিভ ভয়েসে হয়। তাহলে প্যাসিভ ভয়েসে আগে এটাকে চিন্তা সিঙ্গুলার, তাহলে প্লুরাল গুলা বাদ দেন, ওয়ার যেটা আর হ্যাভ যেটা, যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে প্লুরাল দুইটা বাদ দিলে হয় ওয়াজ আর একটা হচ্ছে হ্যাজ বিন। এখন ওয়াজ যদি দেই, ওয়াজ ফিনিশড মানে শেষ হয়েছিল, আর একটা বলছে হ্যাজ বিন ফিনিশড। দেখেন দুইটা কথা কিন্তু একটু আলাদা। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, আর একটা বলছে এখানে যে ওয়াজ ফিনিশড। কোনটা আমরা ব্যবহার করব? এখন একটা কাজের এখানে কিন্তু একটা আপনার যেটাকে বলা হয় মেন্টাল অ্যাবিলিটি আছে, সেটা হচ্ছে অতীত যদি হয়, পাস্ট টেন্স হয় অতীত, তো একটা কাজের 3 ভাগের মাত্র শেষ হয়েছে, সরি 4 ভাগের শেষ হয়েছে কয় ভাগ? 3 ভাগ। তাহলে কি এটা অতীত হয়ে গেছে এখনো? না, এখনো তার রেশ আছে বাকিটুকুর। আপনারা জানেন যে একটা কাজ শুরু হয়ে যদি রেশ থাকে তাহলে সেটা পারফেক্ট টেন্সে করতে হয়। আমরা এরকম একটা রুল পড়ছি না? তাহলে এইখানে সেটাকে করতে হবে হ্যাজ বিন ফিনিশড, মানে একটা কাজের 4 ভাগের 3 ভাগ শেষ হয়েছে, এখনো 1 ভাগ বাকি আছে। আর সম্পূর্ণ শেষ হইলে বলতাম পুরা শেষ হয়ে গেছে, ওইটা তখন করতাম পাস্ট টেন্স, অতীত হয়ে যাইতো। এখনো অতীত হয় নাই, কারণ কাজটা এখনো পুরা শেষ হয় নাই। অনেকে এটাকে ওয়াশ করে দিবে না বুঝা। বুঝতে পারছেন? বলছি এখানে একটু মেন্টাল অ্যাবিলিটি আছে, হয়তো ওই অংশটা একটু হতে পারে। ঠিক আছে, একজন বলছে এটা কমন পাইছি। যাই হোক, তাহলে ওয়াজ কেন দিলাম না বুঝতে পারছেন? এখানে আরো একটা নিয়ম আছে। এই যে 3 লিখছি না, যদি এখানে 1 হইতো তাহলে আবার এই এস হইতো না।
হিসাবটা হচ্ছে এটাকে আমরা বলি কি, যদি এটাকে লিখতাম এরকম হইতো, মানে 3 4, উপরেরটাকে লব বলি না, লব যদি কোনো কারণে 1 হয় তখন হরের সাথে এস হবে না, আর 1-এর অধিক হইলে তখন হরের সাথে এস হবে। যেমন আমি যদি চাই, যদি এরকম লিখি 1, 1 এর সাথে আমি থার্ড লিখতে পারবো, থার্ডস লিখতে পারবো না, ঠিক আছে, 1 থার্ড। আর যখন আমি এরকম 2 লিখবো, 2 লিখলে তখন আমাকে তার সাথে এরকম থার্ডের সাথে এস লিখতে হবে। এটা আবার আসে কারেক্ট সেন্টেন্সে, যে 1 থার্ড নাকি 2 থার্ডস কোনটা হবে। তখন তো আপনার মনে চাইবে থার্ডের সাথে এস দিলেই সুন্দর লাগে, প্লুরাল যেহেতু 1 থার্ডস এটাই সুন্দর, বাট এটা ভুল। 1 হইলে থার্ড, 2 হইলে থার্ডস। যারা আছেন অনলাইনে এভাবে কমেন্টে লিখে নিয়েন 1 থার্ড 2 থার্ডস, ওকে। বুঝতে পারতেছেন স্যার, বুঝতে পারতেছেন কিনা? রিয়াক্ট দিয়ে আপনি একটু বুঝেন, কমেন্ট করা লাগবে না, কষ্ট দিচ্ছি না, অন্তত রিয়াক্ট দিন, আমি বুঝতে পারবো তাতে যে হ্যাঁ বুঝতে পারতেছেন। তাহলে 1 থার্ড হইলে 2-র সাথে কি হবে, থার্ডস। আর এগুলা যদি সাবজেক্টে কখনো থাকে তাহলে প্রিপজিশনের পরে যেটা থাকবে সেটা অনুসারে ভার্ব বসবে। এবার দেখেন, আমি যদি একটু খেয়াল করি, যেটা হচ্ছে এরকম প্রশ্ন, দেখেন 3/4 of the apple is green। তাহলে আলটিমেটলি আমি এখানে ইজ কেন ব্যবহার করছি? একটা আপেলের 4/3 সবুজ, তার মানে একটার বেশি তো আর না। বাট যদি কোনো কারণে আমি এরকম লিখতাম 1 দিয়ে, যে 1 থার্ড অফ দা অ্যাপেলস, তাহলে এবার অনেকগুলো আপেল হয়ে গেছে। অনেকগুলা আপেলের 3/1 হইলেও অনেকগুলা, এখন অনেকগুলা 100টাও হইতে পারে, 100টা 3/1 করলেও 33টার বেশি। তাহলে সেক্ষেত্রে অফ দিয়ে থাকলেও অ্যাপেলস যেহেতু প্লুরাল, তাই হলে এখানে বলতে হবে আর গ্রিন, এই টাইপের, ওকে। তাহলে 1 থার্ড অফ দ্য অ্যাপেলস, এখানে এইটুকুর কোনো ভ্যালু নাই ভার্ব ব্যবহারের সময়, বাট ভ্যালু হচ্ছে কি প্রিপজিশন ধইরা তারপরে নিতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ। বাট 1 থার্ড বা 2 থার্ডের জন্য যে ইজ বা আর বসছে এটা কোনো ফ্যাক্ট না, ইজ বসছে অ্যাপেলের জন্য, অ্যাপেলস এর জন্য আর বসছে, আর কিছুই না। আর যদি এটা ভগ্নাংশ না হইতো তাহলে এর পূর্বে যেটা থাকতো সেটা অনুসারে বসতো। দুইটা কিন্তু বিপরীত নিয়ম, আমি এই জন্য এগুলা বাছাই করে করে রাখছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এবার পরবর্তী প্রশ্নে আসি। ইট ইজ ইউ হু, খুবই সহজ প্রশ্ন, মোটামুটি সবার জানার কথা। তার আগে আরেকটা প্রশ্ন আমি দিই যেটা ভুল করেন। এই প্রশ্নটা রাখছি আমি জাস্ট বোঝার জন্য, বাট যে প্রশ্নটা আমি দিচ্ছি বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করে। এভাবে লেখা থাকতো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ হু ড্যাশ ক্লেভার। এবার এইখানে যে হু অপশন, এই কয়টাই অপশন। আমি প্রয়োজনে আরো সহজ করে দিচ্ছি, এটা আর এটা বাদ দিয়ে এই যে প্রশ্নটা আমি দিছি এটাকে 2 নাম্বার ধরে উত্তর করেন, যে খালি এইটুকু করেন যে স্যার ইজ হবে নাকি আর হবে, যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ হু, এটার সাথে ইজ হবে নাকি আর হবে। রিক্তা শিকদার সে তো 25-30 জনের একবারে মেনশন দিছে, কাকে কাকে দিছে, বৃষ্টি মিষ্টি, লিজা, আরিফ খান, শফিক, তুহিন, রিক্তা, আফরোজা, আইরিন, সোনিয়া, আর তো পারলাম না পড়তে, সে সারা দুনিয়া সবাইরে মেনশন দিয়ে দিছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসি স্যার, এটা কি হতে পারে। প্রথমটা আপনারা মোটামুটি সবাই বুঝে গেছেন, হু যেহেতু আছে ওইটা পরে আসতেছি। এখানে হু আছে, অনেকে এটাকে ওয়ান অফ যেহেতু দেখছে যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, হুর সাথে ইজ দিবে যে হু ইজ ক্লেভার, বাট উত্তরটা ভুল, বলতে হবে হু আর ক্লেভার। কারণ এই হুর পরে ইজ বসবে নাকি আর বসবে, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট যেটা বা ভার্ব যেটা বসবে সর্বদা তার অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ অনুসারে বসে। আমার যেটা হু আছে, হুর পরে ইজ হবে নাকি আর হবে এটা হুর উপর নির্ভর করে না, হুর দুলাভাই আছে পূর্বে তার জন্য, তার উপর নির্ভর করবে। যেহেতু এটা বয়েজ, তাহলে বয়েজের সাথে যাবে কোনটা, আর, সেক্ষেত্রে এটা হবে উত্তর। আর ঠিক যেভাবে আপনারা এখানে হুর সাথে পূর্বে ইউ দেখে এখানে আর দিছেন।
যে ইট ইজ ইউ হু আর টু ব্লেম, মানে এটা তুমি, তোমাকে দোষ দেওয়া হয়েছে। যদি আমি এরকম লিখতাম যে ইট ইজ আই, এরপরে হু লেখা থাকতো, তখন আমি দিতাম এম, কারণ এখানে আই এর সাথে বসছে, বুঝতে পারছেন? তাহলে আমি বলছি কি এই হু, হোয়াট, হুইচ এগুলা বলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ভার্ব আমি নিচে লিখে দিচ্ছি রুলটা, বাট এই প্রশ্নটা ভুল করতেন যদি আগে লেখা থাকতো, ওইটা না থাকতো। তাহলে এরকম লিখবেন যে রিলেটিভ প্রোনাউন এর ভার্ব সর্বদা তার পূর্বপদ অনুসারে বসে। পূর্বপদকে ইংলিশে বলে অ্যান্টিসিডেন্ট, ওকে? অনুসারে বসে। তো রিলেটিভ প্রোনাউনের ভার্ব সর্বদা তার পূর্বপদ অনুসারে বসে। এই জন্য আমাদের হুর সাথে আর বসছে, আর নিচে হুর সাথে ইজ, ও সরি আর, দুইটাই আর। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? রিয়াক্ট দেন, রিয়াক্ট দিলে বুঝতে পারবো যে ক্লিয়ার কিনা। বুঝতে পারছেন কিনা? রিয়াক্ট দিয়ে দেন, ক্লিয়ার বুঝলে লাভ রিয়াক্ট দিয়ে দেন। ওকে, ঠিক আছে, এই তো বুঝতে পারতেছেন। আচ্ছা, হ্যাঁ অলরেডি লিখছে দুলা ভাইরে খালি ফেজ লাগায়। দুলা ভাইরে খালি ফেজ লাগায়, কি আর করার। তাহলে এটা গেল হচ্ছে এই নিয়ম। এর পরবর্তী নিয়মটা আমরা দেখি। পরের প্রশ্নটা বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। এই সেন্টেন্সটা দেখেন এভরি দিয়ে যুক্ত, একেবারে সোজা কথা স্যার, আজীবন। একটা সহজ হিসাব মনে রাখেন তো, এভরি, এভরির পরে যা যা বসবে আজীবন সব সিঙ্গুলার। বাট কেন যেন এভরির পরে চিন্তা করবেন যে দেখলে মনে হয় প্লুরাল বসতে পারে। আপনি নিজে চিন্তা করেন, ওয়ান হচ্ছে সিঙ্গুলার, টু হচ্ছে প্লুরাল, আজ পর্যন্ত কেউ এভরি টু বলে নাই, সবাই বলছে এভরি ওয়ান। ঠিক আছে, তাহলে এভরি ওয়ান, এভরিবডি সব সিঙ্গুলার, আর এটার সাথে সবসময় সাবজেক্ট হইল সিঙ্গুলার, যেটাকে আমরা বলি সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউন হলে ভার্বও সিঙ্গুলার। ওকে, তাহলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে কখন? এভরি যদি থাকে, অ্যানি যদি থাকে, নো যদি থাকে, এরকম এভরিবডি, নোবডি, অ্যানিবডি, সামবডি এরকম লেখা থাকবে। ওকে, তাহলে এভরিবডি, নোবডি, অ্যানিবডি এগুলার পরে নাউন বা ভার্ব যেটাই হোক সব সিঙ্গুলার হবে। যেটাকে আমরা বলতাম এভরি মাদার লাভস হার চাইল্ড, আজীবন মুখস্থ সেই সেন্টেন্সটা। তাহলে এখানে এভরিবডি আছে, এখন এভরিবডির সাথে যেগুলো আগে প্লুরাল সেগুলো আগে বাদ দিয়ে দেই। এটার সাথে আর আছে মানে বাদ, এটার সাথে হ্যাভ আছে তাহলে এটা বাদ। এবার এই দুইটাই আসি, এভরিবডি হ্যাজ গন দেয়ার, আর একটা বলছে এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। আপনি নিজেই জানেন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে, যেটা এখানে আছে। ওয়েন্ট তো ভার্বের টু, হ্যাজ এর পরে কোনোদিনও টু বসে না, তাহলে এই জন্য এটাও বাদ। তাহলে এভরিবডি হ্যাজ গন দেয়ার, সবাই সেখানে গিয়েছে, কথাটা এমন। তাহলে উত্তরটা হচ্ছে বি। কার কার হয়েছে উত্তরটা? হ্যাঁ, এভরিবডি হ্যাজ গন দেয়ার, ফারজানা তুহিন অলরেডি করছে, ববি আর জাফরিন, জাফরিন সরাসরি উত্তর বলে নাই, লেখে নাই, তার কমেন্ট পড়া যাবে না, সে শুধু বি লিখছে। পরের প্রশ্ন আসি, 2 and 2 ড্যাশ 4, সোজা হিসাব। এন দ্বারা যুক্ত থাকলে তো প্লুরাল হয়, বাট যদি কখনো এমন হয় দুইটা জিনিসের একটা রেজাল্ট, তাহলে সব সিঙ্গুলার। দুইটা জিনিসের একটা রেজাল্ট, দুইয়ে দুইয়ে 4 হয়, দুইয়ে দুইয়ে কখনো 8 আর 12 হবে না, যে কোনো একটা রেজাল্ট আসবে। তো যখন একাধিক সাবজেক্ট এন দ্বারা যুক্ত থাকলেও রেজাল্ট একটা আসবে, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা এখানে ব্যবহার করব সিঙ্গুলার একটাই আছে, সেটা মেক্স, যে 2 and 2 makes 4। বলছে স্যার ব্ল্যাক দিয়ে লেখেন, চোখে লাগে, লাল দিয়ে লিখলে। আচ্ছা ঠিক আছে, লাল তো আপনাদের ঠোঁটে লাগে, চোখে লাগবে কেন? লাল সব লিপস্টিক নেয় শুধু। ও ভাইয়া না আপু বলছে আগে দেখে নে, পরে বলবে স্যার আমি তো ঠোঁটে নেই নাই। অনন্ত কেডি বলছে অলরেডি নতুন নতুন। যাই হোক, তাহলে দুয়ে দুয়ে 4 হয় কখন? যখন মূলত একটা রেজাল্ট আসবে। আর এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে হ্যাঁ সমকক্ষ হইলেও সেক্ষেত্রে আসলে কেমন বিষয়টা, যদি এমন হয় একটাকে ছাড়া আর একটা চলে না, তখনও সিঙ্গুলার হয়। যেমন লেখা থাকতো এরকম,
ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট, সাথে লেখা থাকতো ব্রেকফাস্ট। এখন খেয়াল করেন এখানে ইজ ব্যবহার করা হয়েছে এন্ড দ্বারা যুক্ত, বাট দুইটা জিনিস, এটা অনেকে বলে প্রবাদ বাক্যর জন্য, না প্রবাদ বাক্যর জন্য না। ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। কেউ আজ পর্যন্ত দুনিয়াতে নাই যে ব্রেড আলাদা খাবে বাটার আলাদা খাবে, কারণ ব্রেড দিয়েই বাটার খাইতে হয় বা বাটার দিয়েই ব্রেড খাইতে হয়। কোন জায়গায় আপনি যদি হোটেলে খেতে যান বা দাওয়াত খাইতে গেছেন, আপনাকে যদি ব্রেড বা রুটি দিয়ে যায়, বলে এটা খাওয়া শেষ করেন, মাখন নিয়ে আইতেছে, আপনি খাবেন? অথবা যদি বলে যে হ্যাঁ মাখনটা খাওয়া শেষ করেন, রুটি তারপরে নিয়ে আসতেছি, আলটিমেটলি দুইটা জিনিস দিয়েই সকালের নাস্তাকে বুঝায়। তাহলে একটা আর একটার সঙ্গে রিলেটেড। যেমন এরকম আছে, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ ইজ রেডি, ঘোড়া এবং গাড়ি রেডি। এখন এটা ঘোড়া এবং গাড়ি, আসলে ঘোড়া আর গাড়ি দুইটা জিনিস মিলেই একটা যানবাহন, এমন না, অনেকটা বাস আর ইঞ্জিনের মতো। এখন আপনি যদি কোনো কারণে রাজা যাবে ঘোড়ার গাড়িতে চড়ে, রাজাকে যদি সে বলে রাজা আপনি গাড়ি নিয়ে আসেন আমরা ঘোড়া নিয়ে যাই, এরকম হবে? বাসের ইঞ্জিন যদি ড্রাইভার বলে যে ইঞ্জিন নিয়ে আমি চলে গেলাম আপনারা বাস নিয়ে আসেন, আমরা তো এরকম যাইতে পারবো না, কারণ দুইটা জিনিস মিলেই একটা যানবাহন। তো এইগুলো আসলে সব সিঙ্গুলার, যদিও দুইটা ওয়ার্ড বাট একত্রে কাজ করে, এই আর কি। পরের প্রশ্ন দেখেন, দ্য মব ডিসপ্রেসড। এটা খুবই ইজি একটা প্রশ্ন। মব এটা কিন্তু একটা নাউন, ভ্রান্ত ধারণা, বিভিন্ন ধরনের আমরা যেটাকে বলি, রিসেন্ট এই ওয়ার্ডটা খুব চলতেছে, মব সৃষ্টি করা হয়েছে, মানে ভুল বুঝানো, মানুষকে ভুল বুঝাই একটা কিছুতে নিয়ে আসা। তাহলে দ্য মব এটা সিঙ্গুলার, আর এটা যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এখন কথা হচ্ছে এখানে অপশন দুইটা, প্লুরাল গুলো আগে বাদ দেন, আটটা, যে স্যার হ্যাজ ডিসপ্রেসড দিব নাকি ইজ ডিসপ্রেসড দিব, এটা হচ্ছে কথা। মব ছড়িয়ে পড়ছে, আর একটা হচ্ছে মব ছড়ানো হয়েছে। তাহলে মব ছড়ানো হয়েছে নাকি ছড়িয়ে পড়ছে, আমরা এটাকে কি বলবো? ছড়ানো হয়েছে। ও নিজে নিজে ছড়াইছে। যদি নিজে ছড়ায় তাহলে আপনি হ্যাজ দিতে পারবেন, বাট করতে হবে প্যাসিভ সেন্সে। ও নিজে ছড়ায় না, ওকে ছড়ানো হয়েছে, তাহলে ইজ ডিপ্রেসড লিখতে হবে, হ্যাজ করা যাবে না। ওকে, যে দ্য মব ইজ ডিপ্রেসড, যেটাকে আমরা বলি ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে মানুষের মধ্যে। না বুঝে অনেকে হ্যাজ দিবে কারণ এটা ভালো লাগে, এটা মানে যায় ভালো সেন্টেন্সের সাথে, বাট আলটিমেটলি ছড়ানো হয়েছে কথাটা এমন, ছড়ানো হয়েছে। হ্যাঁ হয়তো যদি হ্যাজের সাথে এরকম বিন লেখা থাকতো তখন হয়তো যে হ্যাজ বিন ডিসপ্রেসড, মানে এটাকে ছড়ানো হয়েছে, বাট ইজ দিলে তখন ভুল হবে। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্ন বলছে মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়েল। দেখেন প্রশ্নটা বলছে আমার পরিবার এবং আমি ভালো আছি, তাহলে আমি একা ভালো আছি না আমার পরিবার সহ? আর ওই যে এই নিয়মটা আগেই মুখস্থ, এন্ড দ্বারা যদি যুক্ত থাকে তাহলে দুইটা মিলেই সাবজেক্ট হয়। তাহলে আমার পরিবার এবং আমি, আলটিমেটলি আমরা, যে আমার পরিবার আমি ভালো আছি মানে আমরা ভালো আছি। আর আমরা যেহেতু প্লুরাল, তার সঙ্গে আমরা অবশ্যই যেটা প্লুরাল সেটা নিব। প্লুরাল গুলো আগে দেখি, এগুলো সব সিঙ্গুলার, একটাই, এটা আরো সহজে করা যায় যে স্যার একটা যেহেতু আছে ওইটাই উত্তর। তাহলে মাই ফ্যামিলি অ্যান্ড আই আর ওয়েল, বাট আইটা এখানে কেন দিছে? আয়ের সাথে এমটা ভালো যায়, এই জন্য আয়ের সাথে আর কেমন শোনা যায় যে আই আর ওয়েল, আয়ের সাথে ইজও বসে যদি এটা প্রোনাউন হয়, যেমন আই ইজ এ প্রোনাউন এরকম সেন্টেন্সে। আচ্ছা পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন বলছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা মুখস্থ আছে আপনাদের, তাই না? এটা ওই যে প্রবাদ বাক্য, স্লো অ্যান্ড স্টেডি আলটিমেটলি এটা দ্বারা বোঝায় অধ্যাবসায়, যে অধ্যাবসায়ীরা সবসময় বিজেতা হয়। তাহলে এই ক্ষেত্রে উইন্স আসবে, না মুখস্থ। ঠিক আছে স্যার, দিনা বলছে আমার কথা শুনে না, এখন মাইক দিয়া কম না, মাইক ধইরা বলেন, মাইক দেওয়া লাগবে না আমারে। কি বলছেন দিনা? আপনার কথা না শুনে দিনা হতে চাই না, দিনা না দেনা। তাহলে এখানে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অধ্যবসায়ীরা সবসময় বিজেতা হয়। হ্যাঁ বলছে একদম মুখস্থ। আচ্ছা এবার আসেন স্যার, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান
আমরা মুখস্থ করতাম একটা দা থাকলে একজন, দুইটা দা থাকলে দুইজন। তাহলে এখানে এন দ্বারা যুক্ত আছে, বাট দা আছে একটা। তাহলে দা এরপর একটা ওয়ার্ড, এখানে দা নাই, তাহলে এখানে কি হবে? সিঙ্গুলার। তাহলে একটা দা থাকলে সিঙ্গুলার, দুইটা দা থাকলে কি হবে? প্লুরাল। তাহলে এখানে যেহেতু একটা দা আছে, তাহলে এই নিচে অপশনগুলোর মধ্যে আসেন, অপশনগুলোর মধ্যে থেকে আমরা একটাই নিব সিঙ্গুলার, প্লুরাল গুলাকে বাদ দিয়ে তারপরে দেখি। তাহলে ইজ অথবা ওয়াজ। এখন ধরেন এখানে বলছে লাস্ট মিটিং, তাহলে লাস্ট মানে কি? এখন না গত? তাহলে অতীতে চলে গেছে, আবার রাইট ফর্ম অফ ভার্ব ঢুকাই দিছে এর মধ্যে। তাহলে পাস্ট টেন্স যেহেতু, তাহলে এখানে হবে ওয়াজ, ইজ দেওয়া যাবে না। The principal and chairman was present at the last meeting. আর যদি এমন হইতো যে the principal and the chairman, মানে the এক্সট্রা থাকতো আবার, তখন আবার আমরা আর ব্যবহার করতাম অথবা ওয়ার ব্যবহার করতে পারতাম। একটা দা থাকলে সিঙ্গুলার, দুইটা দা থাকলে প্লুরাল। ঠিক আছে স্যার? দিনা কি বলেন বুঝি নাই। হয় এটাও মুখস্থ, আল্লাহ দুনিয়ার সবই আপনাদের মুখস্থ, দুনিয়াটারে মুখস্থ করে ফেলবেন। হয়েছে এই পর্যন্ত? পরের প্রশ্নটা আমরা দেখি। বলে ইট ইজ আই, অলরেডি এটা করাইছি। রিলেটিভ প্রোনাউন হু, তাই না? তাহলে হুর সাথে এবার কি ব্যবহার করব? ইট ইজ আই হু ড্যাশ। তাহলে এখানে আমরা হুর সাথে কোনটা ব্যবহার করব? হু, হুর পূর্বে আছে আই, আর আইয়ের সাথে বসে এম। যে ইট ইজ আই হু এম টু ব্লেম, রিলেটিভ প্রোনাউনের ভার্ব সর্বদা তার পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে, সেক্ষেত্রে এক্ষেত্রে এম হবে। ঠিক আছে? ও, এখানে ওয়াজ থাকলে গন্ডগোল বাঁচতো না, কারণ অতীত সময় নাই তো কোথাও, তখন ইজি হইতো। দেখতে হবে সময় আছে কিনা, সময় না থাকলেই প্রেজেন্ট, ঝামেলার কোনো কিছু নাই। পরের প্রশ্ন, ইচ লার্নার অফ ইংলিশ। মনে রাখবেন দুনিয়াতে কোন সেন্টেন্সে যদি ইজ দেখা যায়, তাহলে আজীবন তারপরে যত ভার্ব আসবে সিঙ্গুলার। ইচ একবার থাকলেও সিঙ্গুলার, দুইবার থাকলেও সিঙ্গুলার, তিনবার থাকলেও সিঙ্গুলার। লেখা থাকবে ইচ বয় ইজ প্লেইং ওয়েল, ইচ বয় অ্যান্ড গার্ল ইজ প্লেইং ওয়েল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ প্লেইং ওয়েল। লেখা থাকবে ইচ বয়, ইচ গার্ল, ইচ স্টুডেন্ট, ইচ টিচার অ্যান্ড ইচ পিপল। না হয় তখন ইচ হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে, ওয়ার্কার, তখনও ইজ প্রেজেন্ট লিখতে হবে। মানে ইচকে অনেক সময় এই জন্য বলি ও হচ্ছে দূষিত শব্দ। ও যদি কোনো সেন্টেন্সে একবার ঢুকে, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব সবসময় সিঙ্গুলার। সেটা ও একবার থাকুক, দুইবার থাকুক, তিনবার থাকুক বা চারবার থাকুক। ওকে? তাহলে ইজ যুক্ত সেন্টেন্সের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। জাস্ট এরকম লিখে নেবেন যে ইজ যুক্ত সাবজেক্ট এর ভার্ব সর্বদা সিঙ্গুলার। এবার আসেন সিঙ্গুলারে কি কি আছে। সিঙ্গুলারের মধ্যে আছে ইজ আর হচ্ছে নিডস। তাহলে ইচ লার্নার অফ ইংলিশ এ গুড ডিকশনারি। সবাই যদি ইজ দিয়ে দেয় তাহলে হবে প্রত্যেকটা ভালো ইংরেজি শেখা মানুষ ভালো ডিকশনারি। আসলে তাদের দরকার ভালো ডিকশনারি, আর দরকার ইংলিশ তো আপনারা জানেন, যেটাকে প্রয়োজন বলি আমরা। তাহলে নিডস যেখানে আছে, ওকে। হ্যাঁ, একজন বলছে ইজ সিঙ্গুলার অলওয়েজ নাসির স্যারের মতো। নাসির স্যার তো অলওয়েজ সিঙ্গুলার থাকবে, এটা আপনি বুঝলেন কেমনে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা যাই। তাহলে ইজ যুক্ত যে কোনো অংশ হোক, সেটা একবার অথবা দুইবার, তাহলে সেটাও কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দিয়ে দিই, এটা আসছিল যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এটা দেখে যেন আবার ভাইবেন না এন্ড দ্বারা যুক্ত আছে তাহলে আর দিয়ে দেয়, এখানে ভুল হইতে পারে। তখনও কি হবে? ইজি হবে, যে ইজ প্রেজেন্ট হিয়ার। হ্যাঁ, এই জন্য বলছি ইজ একবার থাকুক আর 1 কোটি বার থাকুক, থাকলেই ভার্ব সিঙ্গুলার। পরের প্রশ্নটা খেয়াল করেন। করিম এই তো এসে গেছে, এই নিয়মটা প্রথমে করাই আসছি। অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ বলছিলাম ও, মনে আছে না? তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ হচ্ছে ও।
তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, যেহেতু ও ও থাকলে কি কোনটাকে প্রধান ধরবো আমরা? ও যদি থাকে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে প্রথমটা অনুসারে সবসময় ভার্ব বসবে। লিখছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড নট, অথবা শুধু বাট, অথবা অ্যালং উইথ, টুগেদার উইথ, প্রথম দিকে এরকম একটা নিয়ম লিখছিলাম যে এগুলা দ্বারা যদি কখনো যুক্ত থাকে তাহলে এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে পরবর্তী ভার্বটা বসে। এটা যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ মানে ও, তার মানে প্রথম জনের প্রাধান্য বেশি। যদিও এখানে করিম আর এখানে দিছে রহিম, দুইটা মিলে যেটা ধরেই করেন উত্তর ঠিক, কিন্তু আসলে প্রশ্ন করছেন যিনি, তিনি করার সময় এটুকু ভাবেন নাই। আমরা হইলে অন্তত এগুলা চেঞ্জ করে দিতাম যে এখানে প্লুরাল একটা দিই, কারণ এখানে যেটাই ধরেই করুক, একজন ভুল করে করলেও সঠিক, একজন সঠিক করে করে করলে সঠিক, তাহলে সঠিক গাল আর কি লাভ হইলো, যায় না। তাহলে এখানে আমরা যেটা দিব প্রেইজ। তাহলে করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ডিজার্ভ নাকি ডিজার্ভস, যেহেতু সিঙ্গুলার তাহলে দিব ডিজার্ভস। ওকে, খ নাম্বার উত্তর। বি অলরেডি উত্তর করে ফেলছে। ও একজন বলছে স্যার আপনার পরিচয়টা, ও আমার পরিচয়টা আমি স্যার আপাতত আমার নাম হাবিব স্যার, আকাশে বাতাসে হাবিব স্যার নামেই চিনে সবাই, ঠিক আছে। তাহলে করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম যেটাই থাকুক, আমরা সর্বদা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পূর্বপদ অনুসারে পরবর্তীতে ভার্বটা বসাবো, ঠিক আছে। নেক্সট যেটা আছে এটা দেখি, এ বাস্কেট অফ অ্যাপেলস, এটাও করাইছি অলরেডি। দেখেন তো মনে কইরা প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকলে যদি ভগ্নাংশ না হয় পূর্বপদ অনুসারে বসে, মনে আছে না যে প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকলে যদি ভগ্নাংশ না হয় তাহলে প্রিপোজিশনের পূর্বের পার্সন অনুসারে ভার্ব বসবে। এটা করাইছে অলরেডি, লাস্টের দিকে দিয়ে হয়তো দুই একটা এক্সট্রা আসছে, মানে যেগুলো রুল করাইছি। তাহলে এ বাস্কেট অফ অ্যাপেলস বিন সোল্ড, তাহলে এক বাস্কেট আপেল বিক্রি করা হয়েছে। কেউ আপেলের সাথে গুলো যুক্ত করবে না যে এক বাস্কেট আপেল গুলো বিক্রি করা হয়েছে। জাস্ট আমরা অনেক সময় বলবো এরকম যে এক বক্স আপেল বিক্রি করা হয়েছে, ওই এক বক্সের সাথে আপেল সিঙ্গুলারই হবে, আলটিমেটলি এক বক্সকে সিঙ্গুলার করা হয়েছে এখানে। তাহলে আমাদের এখানে অফ আছে যেহেতু, এ বাস্কেট অফ অ্যাপেলস, এখানে দিবেন বিন সোল্ড, সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? হ্যাভেন্ট যদি দেন অথবা হ্যাভিন বা হ্যাভ। এখন খেয়াল করেন এখানে আরেকটা বোঝার সুযোগ আছে, সেটা হচ্ছে এটাও দেওয়া যায় এটাও দেওয়া যায়। যদি হইতো কেউ হয়তো দিত হ্যাভেন্ট সোল্ড মানে বিক্রি করা হয় নাই, আর হ্যাভ সোল্ড মানে বিক্রি করা হয়েছে, এটা দিতে পারতাম আমরা, দুইটাই কারেক্ট হইতো, একটা হইছে আর একটা হয় নাই, তো বুঝাই দিছে তারা সহজে। তাহলে এটা কি দিব? হ্যাজ, কারণ এখানে বাস্কেটটাকে ইন্ডিকেট করছে, এক্ষেত্রে পরের অংশটাকে করতে পারবো না। ওকে, তাহলে এ বাস্কেট অফ অ্যাপেলস হ্যাজ বিন সোল্ড। এটা দেখে কিন্তু মনে হবে যে প্লুরাল দেই, কারণ অর্থের সাথে চিন্তা হবে যে স্যার বাস্কেট তো বিক্রি হয় নাই, বিক্রি হয়েছে আপেল, তো অনেকগুলো আপেলই বিক্রি হয়েছে, বাট এই অনেকগুলো আপেল একটা বক্সের মধ্যে ছিল, এই বক্সটাকে তখন বক্স হিসাবেই করা হয়েছে, তখন আর আপেলকে চিন্তা করা হয় নাই। কারণ আপনি যখন চিন্তা করবেন এভাবে, যখন আপনাকে বলা হবে যে এক পিস রুটি, এক পিস রুটির মধ্যে তো অনেকগুলো ছোট ছোট অনেক কিছুরই দানা আছে, সেগুলো তো আমরা ধরি না, আমরা এক পিস রুটিকেই ধরি, এই টাইপের। যেমন আপনাকে যখন বলা হবে, কেউ যদি বলে যে এক বক্স বিরিয়ানি, তো বিরিয়ানির মধ্যে তো চিকেন থাকবে, বিরিয়ানি থাকবে, আরো কত কিছু থাকবে, ওগুলো ধরবো, তখন এক বক্স বিরিয়ানিটাই মেন ফ্যাক্ট এখানে। ওকে, তো যাই হোক, এই পর্যন্ত যতটুকু করছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে করবেন। স্যার নাম থাকলে কি হবে? নাম থাকলে নান, এই যে প্রশ্ন দেখেন, নাম থাকলে কি হবে? এভরির সাথে যেমন ওয়ান ব্যবহার করেন, নো প্লাস ওয়ান সেটাকেই শর্টে বলে নান। আর এদের পরে সবসময় সিঙ্গুলার প্রশ্ন আসে, নান ইজ নান আন্ডার দ্য সান। শেষের দিকে একটা প্রশ্ন করছেন, তাই একটা উপদেশমূলক সেন্টেন্স দিয়ে গেলাম, সেটা হচ্ছে প্রবাদ বাক্য, নান ইজ নান আন্ডার দ্য সান, মানে হচ্ছে পৃথিবীতে কেউ কারো নয়, ঠিক আছে। গাড়িটা দিছেন বাড়ি যায়েন, আমি বাড়িতে যাব না এখন, আমি এখন ময়মনসিংহ জেলাতে যাব, শেরপুর যাব, কালকে ওখানে ক্লাস। আচ্ছা যাই হোক, তাহলে নান ইজ নান, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, যত প্রকার ওয়ান আছে তাদের পরে সবসময় সিঙ্গুলার, ঠিক আছে। ব্রেড এন্ড বাটার আর, এটা একটু বলেন স্যার। ব্রেড এন্ড বাটারের পরে আর বসতে পারে যদি সেটা দোকানে বিক্রি হয়। যেমন ধরেন কেউ যদি চিন্তা করে এরকম লেখে যে ব্রেড এন্ড বাটার, তখন বলতে পারে আর নট অ্যাভেলেবল ইন মাই শপ,
মানে আমার দোকানে ব্রেড বা বাটার কোনোটাই নাই, এখন হিসাব করেন, এর মানে এই না যে ওনার দোকানে ব্রেড না থাকলে বাটার থাকা যাবে না। ওনার দোকানে বাটারও থাকতে পারে, ব্রেডও থাকতে পারে, যে কোনো একটা, বাট খাইতে গেলে দুইটাই লাগবে। তো এই জন্য এই টাইপের সময় আপনাকে আর ব্যবহার করতে হবে। আর যখন খাওয়ার প্রশ্ন আসবে তখন আবার ইজ আসবে, এই আর কি। ঠিক আছে, যাই হোক, ক্লাস কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। আর ক্লাস কেমন ছিল একটু কমেন্ট করে জানিয়ে দেন। এখন পর্যন্ত আর নাই, মোটামুটি এখানেই শেষ আজকের মতো। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর স্যাররা আসবে নাকি কেউ? স্যাররা আসবে না শেষ করে দিব? না স্যার শেরপুর থাকে না, শেরপুর জব মেডিসিনে ক্লাস নিতে যাব, শেরপুর হেড অফিসে, শেরপুর নকলা দুইটা ব্রাঞ্চে ক্লাস থাকবে। চাইলে আপনারা ওখানে অফলাইনেও আমাদের জব মেডিসিনের টিচারদের ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ শেষ, স্যারকে ডাক দেন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নান ইজ নান আন্ডার দ্য সান কথাটা কিন্তু একদম একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলি আজীবন সত্য। পৃথিবীতে কেউ কারো না, আপনি নিজেও নিজের না, কারণ কয়দিন পরে আপনি মরে যাবেন। আবার আপনি যে এখন বেঁচে আছেন, আপনি নিজের জন্য বেঁচে নাই। আপনি যখন ছোট ছিলেন বাবা মার জন্য বেঁচে ছিলেন, যে আপনার বাবা মা আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, হালকা বড় হয়েছেন, এখন আপনি বাঁচতেছেন হয়তো বা বইয়ের জন্য বা ফ্যামিলির জন্য। কিছুদিন পরে বুড়া হবেন, বাচ্চা কাচ্চার জন্য বেঁচে থাকবেন। টাকা পয়সা যা ইনকাম করবেন খালি চিন্তা করবেন নিজের দরকার নাই খরচের, তারা আছে বেঁচে তাদের জন্য, এখন আছি বাবা মার জন্য। এটা পৃথিবীর নিয়ম। আমাদের বাবা মা যেমন আমাদের ভরসায় বেঁচে আছে, আমরা তখন তাদের ভরসায় বেঁচে আছি, এই তো হিসাব। বেশি এনজয় করেন না, ক্লাস বেশি এনজয় করার কিছু না, ক্লাস এনজয় করলে সমস্যা আছে। স্যার প্রতিনিয়ত ক্লাস চাই, প্রত্যেকদিনই তো ক্লাস হয়, আমরা তো প্রত্যেকদিনই ক্লাস নেই, সমস্যা নাই, ক্লাস প্রতিদিনই হয়, ঠিক আছে। আর সমস্যাটা হচ্ছে যে আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এজন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ স্যার। অসংখ্য দিলাম। আপনার কথা কিন্তু অলরেডি বলছে, রুল করার সময় তারা বলছে যে নাসির স্যারের মতো অলওয়েজ সিঙ্গুলার ভার্ব। এবার কেমন কথা, আমি এবার সিঙ্গুলার ভার্ব করে দিলাম। ঠিক আছে স্যার। আচ্ছা এটা কি আমি পড়াবো এখন নাকি? না, এটা শেষ, বাস্কেট এটা পড়াবো না আমি? এটা শেষ। ও ওটা শেষ, দেখছি। আচ্ছা ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানান। আজকে ক্লাসটা কেমন হলো বলেন। অনেকদিন পর স্যারের ক্লাসটা আজকে উন্মুক্ত করে দিলাম। ক্লাসটা কেমন লাগলো? সবাই নির্বাচনের মাঠে কিন্তু আছেন, এসিগুলো বন্ধ করে দাও। সবাই নির্বাচনের মাঠে আছেন, আমেজে আছেন, ভালোই আছে সারা বাংলাদেশে। এবং নির্বাচনে কিন্তু আমি দেখেছি অনেক বছর পর কিন্তু গ্রামগঞ্জে শহরে সব জায়গায় একটু মানুষের ভিতরে নির্বাচন নিয়ে একটু আলোচনা চলতেছে, বিভিন্ন জায়গায় মানুষ নির্বাচন নিয়ে আলোচনা করতেছে। এখন দেখেন আপনার যে এলাকায় আপনি বসবাস করেন সেই এলাকায় যে ব্যক্তি নির্বাচনে ভালো, যার কথা মানুষ মানে আপনারা শুনবেন, অনেক ভালো মানুষ, কোনো দুর্নীতিবাজ না, তাকে আপনারা ভোট দিবেন, এটাই স্বাভাবিক। এবং আলাদা আবার পছন্দের দলও থাকতে পারে, যার যার দল শেষে করবেন। এবং এবং অবশ্যই এবার ভোট দিবেন, ঠিক আছে, ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, এবং পাশাপাশি আমাদের পড়ার টেবিলে বসতে হবে, কারণ নির্বাচিত সরকার আসলে অবশ্যই আমাদের সেখানে সার্কুলার আসবে এবং একটা স্থিতিশীল অবস্থায় আসবে, এবং সবাই আমরা কি করতে পারবো, এবং চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো এবং চাকরিতে ঢুকতে পারবো। সবাই এইকে পড়াশোনা করতে হবে, নির্বাচনে মাঠে থাকি যেখানে থাকি, পাশাপাশি আমাদের যে নিজেদের পড়াশোনাটাও কিছুটা চালিয়ে যেতে হবে। কারণ আমাদের দেখেন সামনে কিন্তু আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা যেহেতু প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দিয়েছে, তার মানে প্রাইমারি পরীক্ষা নির্বাচনের পরেই টাস করে নিয়ে নেবে, নিশ্চিত থাকেন। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা কিন্তু নিয়ে নিবে, এবং আপনাদের বিশেষ পরীক্ষা তো হয়েই গেল, টেনশনের কারণ নাই। নতুন বিশেষ কিন্তু নতুন সরকার এসে নতুন আবার আপনাদের 51তম বিশেষের আবার নতুন সার্কুলার কিন্তু মেরে দিবে। এবং আমাদের যে বুঝতেই পারতেছেন আমাদের প্রাইমারির কিন্তু শেষ, এবং প্রাইমারি রেজাল্টও কিন্তু 8 তারিখ এ মাসে কিন্তু দিয়ে দিবে। আর আমাদের নিবন্ধন পরীক্ষা সার্কুলার এই মাসেই আসবে, ফেব্রুয়ারি মাসেই কিন্তু আসবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ 20 থেকে 30 তারিখের মধ্যেই আমাদের মানে অনেকগুলো প্রায় 1,20,000-এর মতো বা 1,02,000-এর মতো পদসংখ্যা ফাঁকা নিয়ে আমাদের 19তম নিবন্ধনের নতুন সার্কুলার চলে আসবে। সুতরাং যারা আমরা বিসিএস এবার ডাব্বা মেরেছি, বিশেষ করে 50তম বিসিএস এ যারা ডাব্বা মেরেছি তাদের বলবো, যারা ডাব্বা মেরেছেন তারা সবাই এই মনে করেন একটা সুন্দর একটা যে নিবন্ধন আছে এটার প্রতি একটু মনোযোগ দেন, বা প্রাইমারি প্রধান শিক্ষক এখানে নজর দেন, দেখবেন একটা চাকরি কিন্তু আপনার হয়ে যাবে। আর নিবন্ধন পরীক্ষা কিন্তু এবার কিন্তু অনেক
মানে পদ্ধতিও কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী। আর পাশাপাশি 51তম দিবেন। স্যার দাড়িপাল্লা ধানের শীষ মার্কায় ভোট দিস। বাহ, সুন্দর একটা কথা বলছে। টাস 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 সিঙ্গুলার নাজির স্যারের দাড়িপাল্লা না, আমি দাড়িপাল্লা না, আমি দাড়িপাল্লা না। হ্যাঁ, আমার একটা আলাদা দল আছে। ঠিক আছে, সবাই দাড়িপাল্লা অনেকেই আছেন, থাকতেই পারেন, তা পারেন না। তার দাড়িপাল্লা কি খারাপ নাকি? সবাই থাকে। অনেকে দাড়িপাল্লা আছে, নৌকা আছে, না এবার তো নৌকা নাই না, দাড়িপাল্লা আছে, এনসিপি আছেন, ধানের শীষ আছেন, কোনো সমস্যা নেই। যে যে দলটাকে ভালোবাসেন ভাসতেই পারেন, তাই না? সবার নাগরিক অধিকার আছে, এটা হলো সম্পূর্ণ আলাদা। কিন্তু পড়াশোনার টেবিলে সবাই আমরা এক, তাই না? সবাই আমরা যারা বেকার, সবাই আমরা পড়াশোনার টেবিলে এক থাকবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা বেকার আছেন তাদেরকে বলি, 12 তারিখ নির্বাচন হবে, নির্বাচনের পর যে দল ক্ষমতায় যাবে আপনারা ওই দলই কইরেন একটু। কারণ চাকরিটা ওই পুলিশ ভেরিফিকেশন কিন্তু আটকাই দিবে, কারণ পুলিশ ভেরিফিকেশন কিন্তু আটকাই দিবেন। ফেসবুকে যারা এখন যে দলই করেন ওই সময় একদম পোস্ট সব ডিলিট করে দিন। যদি আপনার দল যদি ক্ষমতা না যায় সবাই ডিলিট করে দিন, ঠিক আছে? তাহলে যে দল ক্ষমতা যাবে, আপনি যারা বেকার আছেন তবে সবাই করবে আমিও এই দল করছি, ঠিক আছে? তাহলে আপনার চাকরিটা কিন্তু হবে। তো এই কাজটা কিন্তু একটা নিনজা টেকনিক খাটাবো, কারণ বেকারদের কোনো দল থাকতে নাই, তাই না? যারা বেকার আছেন আপনাদের পেট চালাইতে হবে, আপনাদের কোনো দল থাকা ঠিক না। তবে চাকরির ক্ষেত্রে কিন্তু লাগে পুলিশ ভেরিফিকেশনটা যেন কট না খান, এই জন্য আপনারা কি করবেন, আপনারা যে দল ক্ষমতায় যাবে সেই দলে আপনারা, তাই না? যে দলে ক্ষমতা যাবে ওই দলে আপনারা থাকবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভোটে দিবেন, ভেরি গুড, নাইস স্যার, জিন্দাবাদ স্যার। রিক্সাও আছে, ও রিক্সা মার্কা এবার আছে না? আচ্ছা যাই হোক, যাই হোক। এবং সবাইকে বলি যে আপনারা আমাদের এই 50 এখন 51তম বিসিএস আপনারা যদি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হন, তাহলে এই যে 51তম বিসিএস, যারা বিসিএস নিয়ে নাড়াচড়া করতে চান 51তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারবেন। আর অনলি 4000 টাকা দিয়ে এটা ভর্তি হতে পারবেন, একদম লেকচার শীট সহ। আর যদি মনে করেন যে না স্যার আমি নিবন্ধন দিয়ে এবার একটা চাকরি লাগবেই, নিবন্ধন দিয়ে যদি লাগে তাহলে নিবন্ধন জেনারেল পার্টটা যদি আপনি কমপ্লিট করেন, তা জেনারেল পার্টটার জন্য আপনাকে 1250 টাকা পে করতে হবে আমাদেরকে, এবং বই সহ। আর যদি নিবন্ধন সাবজেক্টিভে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাকে 1650 টাকা পে করতে হবে, ঠিক আছে? এই দুইটা কাজ আপনাকে সুন্দর মতো করতে হবে। আর যারা জেনারেল সাবজেক্টিভ দুইটা কোর্স একসাথে করবেন, তাহলে তাদেরকে দুইটা কোর্স একসাথে করলে তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই 2800 টাকা পে করতে হবে। তাহলে আপনি বই পাবেন, এগুলোর সাথে বই ফ্রি, এটার সাথে কি একদম লেকচার শিট, একদম লেকচার শিট, হ্যান্ড নোট একদম ফ্রি, লেকচার হ্যান্ড নোট একদম ফ্রি। স্যার কোন নাম্বারে যোগাযোগ করবো আপনাদের ভর্তির ক্ষেত্রে? এবং 10 থেকে 20তম গ্রেডের যদি কোনো চাকরি করতে চান, অবশ্যই 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষায়, সেক্ষেত্রে আপনি ভর্তি হতে পারবেন মাত্র 1650 টাকা, একদম লেকচার শিট ফ্রি, লেকচার শিট ফ্রি। স্যার একটা হটলাইন নাম্বার দিবেন না? হ্যাঁ, আমাদের প্রচুর পরিমাণে হটলাইন নাম্বার আপনাদের আছে, বরাদ্দ হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন 019015195001, এরকম 01020305 এই নম্বরগুলো আছে, ঠিক আছে? আর আজকে যিনি সর্বোচ্চ শেয়ারকারী, তিনি হলেন, তার নাম হলো মফিজুল, সর্বোচ্চ শেয়ারকারীর নাম হলো মোহাম্মদ মফিজুল, ঠিক আছে? স্যারের এত বুদ্ধির প্রধান কারণ বিয়ে না করা। সবাই দানা শীষে ভোট দিবেন, স্টুডেন্টরা অলওয়েজ নিরপেক্ষ দল, এটা কি নিবন্ধন কোর্সের ক্লাস? স্যারের মাথায় এত বুদ্ধি না, সত্য কথা বলছি। তোমরা যারা মানে একদম অসহায় আছো তাদের অবশ্যই যে দল ক্ষমতায় তোমরা ওই দলই ক্ষমতায়, ওই দলই তোমরা করবা। হ্যাঁ, আর ফেসবুকের আইডি সব 12টার পরে একদম ডিলিট করে দেবে। কি ভুলেছে নাকি? জহিরুল ইসলাম, ওরে বাবারে, সর্বোচ্চ শেয়ারকারী জহিরুল ইসলাম, ভুল বলছি আমি, সর্বোচ্চ শেয়ারকারী জহিরুল ইসলাম আছেন নাকি এখানে? বলেন সর্বোচ্চ শেয়ারকারী কেরিয়ার প্লাস বাংলা বই বুঝেরি। আর সবার জন্য সুখবর হলো আগামী এক সপ্তাহের ভিতরেই আসতেছে আপনার বহুল কাঙ্ক্ষিত সেই কেরিয়ার প্লাস বাংলা বই, এবং এত সুন্দর যে আপনি চমকপ্রদ বইটা দেখলেই বুঝবেন পুরো ঝাঁকানাকা, ঠিক আছে? বইয়ের আপডেটের কাজ এখন ধুমাইয়া চলতেছে, ধুমাইয়া দেখবেন পুরো অন কাইন্ড অফ ডায়মন্ড পাবেন। একটা বই বাজারে 8-10টা বাংলা বই পড়ার কোনো দরকার নাই, এই কেরিয়ার প্লাস বাংলা বইটা পড়বেন, একদম ঝাঁকানাকা হবে। আর বইটা আজকে গিফট পেয়েছেন যিনি, তিনি হলেন জহিরুল ইসলাম। স্যার সাবজেক্টিভের বই দিবেন না? হ্যাঁ দিব দিব দিব, হ্যান্ড নোট দিব, কোনো বই না, বই পাবো কই, হ্যান্ড নোট দিব, তোমাদের পড়াশোনা করে তো হ্যান্ড নোট দিব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। অবশ্যই অবশ্যই আমি বলবো পড়াশোনার ভিতরেই থাকেন, দেখবেন চাকরি আপনার হবে। পড়াশোনার টেবিলে যদি থাকেন জব হবে, এ কোনো না কোনো হবে। একটা বিশেষ পরীক্ষা খারাপ হয়েছে, ভাই রে, এবার যে বিশেষ পরীক্ষা যে একমাত্র বাংলা প্রশ্নটাই সহজ। সবাই ফোন দেবো, স্যার নাসির স্যার শুধু আপনার বাংলাটাই সহজ হলো বিসিএস পরীক্ষার, আর ইংলিশের কিছু ব্যাকরণ সহজ পেলাম, আর বাকি সবই তো কঠিন। হ্যাঁ, এটার নামই বিসিএস। এখন চিন্তা করেন যারা বিসিএস এর দিকে না পারবেন তারা অন্যদিকে একটু ডাইভার্ট হন, আপনি অন্যদিকে একটু 10 থেকে 20তম গ্রেডের দিকে নজর দেন। আপনি প্রচুর পরিমাণে চাকরি সার্কুলার 10 থেকে 20তম গ্রেড, প্রতি শুক্রবার একটা পরীক্ষা থাকে, এদিকে ডাইভার্ট হয়ে যান। আপনি নিবন্ধনে ঝুঁকে পড়তে পারেন, আপনি এই অন্য অন্য যে কোর্স গুলো আছে সেগুলো প্রাইমারি চাকরির দিকে ঝুঁকতে পারেন, তাহলে দেখবেন একটা চাকরি হয়ে যাবে। তবে পড়াশোনার
ব্যতিক্রম নেই, তখনই শেয়ার বাম্পার ফলন। ইস, বইটির নাম কি? ক্রিয়া প্লাস বাংলা। ক্লিয়ার স্যার, অর্থনৈতিক ক্লাস শুরু করবেন না? হ্যাঁ, অর্থনৈতিক ক্লাস শুরু করব, সবই ক্লাস শুরু করব। ওখানে একটা একটা দেখো, একটা গুগল ফর্ম দেওয়া আছে, সবাই একটু গুগল ফর্মটা একটু পূরণ করে দাও। গুগল ফর্মটা পূরণ করে দাও। গুগল ফর্মটা পূরণ করলে সবাই কিন্তু পুরো ঝাঁকানাকা হয়ে যাবে। হ্যাঁ, গুগল ফর্মটা সবাই একটু পূরণ করে দাও। গুগল ফর্মটা পূরণ করে দাও। গুগল ফর্মটা পূরণ করে দাও। স্যার কোনো বই তো দিলেন না এখনো। মফিজুল ইসলাম মুক্তা, কেন তোমাকে বই দিব? ভর্তি না হলে তোমার বই দিব কেন? ফ্রিতে কোনো বই দেয় নাই। ফ্রি বলতে ভর্তি হবেন, তারপর বই পাবেন। টাকা দিয়ে ভর্তি হবেন, এরপর বই পাবেন। বই না পাইলে, ভর্তি হয়েছেন কিন্তু বই পান নাই, লেকচার শিট পান না, আপনি হটলাইন নাম্বারে কল দিবেন আমাদের 0190159509। এখানে শুধু 09 বসাইয়া শুধু কল দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, যারা আর্থিক সমস্যা আছে তারা এখানে গুগল ফর্মটা আছে, গুগল ফর্মটা পূরণ করে দেন। ইনশাআল্লাহ গুগল ফর্মটা পূরণ করে দেন, তাহলে আপনার একদম কি হয়ে যাবে, আপনি কম টাকা ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। স্যার আগের বইটা নিয়ে এখন একটা দিয়েন স্যার, এত টাকা কই পাবো? না, আগের বইটা 350 ছিল, এবার বইটা 400 টাকা দাম হবে। এবার বইটা অনেক ভালো, এবার বইটা 400 টাকা। এবং বইটার ভিতরে ভিডিও অ্যাড করা আছে, প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা আমার ক্লাস দেওয়া আছে, টপিক ওয়াইজ প্রত্যেকটা ভিডিও ক্লাস পাবেন। অর্থাৎ কিউআর কোড স্ক্যান করবেন, তাহলে বইটা পড়তে আপনার সুবিধা। প্রত্যেকটা টপিক ওয়াইজ একটা করে ভিডিও দেওয়া আছে, কিভাবে পড়বেন, কোন টপিক কিভাবে পড়বেন সুন্দর মতো বুঝিয়ে দেওয়া আছে। তাহলে আর এই বইটা পড়তে আপনার আর কোনো কষ্ট লাগবে না। স্যার আমরা যারা আগেই ভর্তি হয়েছি আর তারা নতুন বই পাবো না? পাবা, টাকা দিলে সবই পাবা। টাকা দিবা সবই পাবা, টাকা দিলে সব পাবা। বই একবার না 10 বার পাবা, কোনো সমস্যা নাই। টাকা দিবা। তুমি যদি একবার বিয়ে করো, তুমি বউ চেঞ্জ করে কি কিছুদিন পর আবার নতুনটা নিতে পারবা? পারবা না। বিয়ে যদি করিয়ে ফেলো, হাজবেন্ড চেঞ্জ করে কি আরেকটা নিতে পারবা? পারবা না। তারটা নিতে গেলে তো কি লাগবে? টাকা লাগবে আবার। তো এই জন্য বইয়ের ক্ষেত্রেও এরকম, ঠিক আছে? আবার টাকা দিবা, ভর্তি হয়ে যাবা। ওকে 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 ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ যারা ভর্তি হবেন এখানে গুগল ফর্মটা পূরণ করবেন আর হটলাইন নাম্বারে কল দিবেন, বিস্তারিত জানবেন কোর্স সম্পর্কে, তারপর জব মেডিসিনে ভর্তির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল ক্লাসে আমার সাথে। আগামীকাল কিন্তু যারা 51তম বিসিএস নতুন ভর্তি হয়েছেন, আগামীকাল আমার সাথে দেখা হবে। কিন্তু যারা আগামীকাল যারা 10 থেকে 20তম গেট কোর্সে ভর্তি হয়েছেন নতুন, বা নিবন্ধনে নতুন কোর্সে যারা ভর্তি হয়েছেন, আগামীকাল কিন্তু আমার সাথে আপনাদের দেখা হবে। প্রাইমারি হেডমাস্টার কোর্সেও কিন্তু আগামীকাল আমার সাথে আপনাদের ক্লাস। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন